শীতকাল চলছিল আর আজকে দীপঙ্কর একদম ভোরে ৩টের সময় নিজের হাতে বালতি নিয়ে জমিতে পৌঁছে গেল। দীপঙ্কর প্রতিদিন একদম ভোর সকালে উঠে তার জমিতে যেত, সেচাই করত, ফসলগুলোকে আলাদা করত আর পুরো দিন জমির কাজকর্মে কাটিয়ে দিত। ওর দিনচর্চা কিছুটা এই ধরনেরই ছিল। দূর দূর পর্যন্ত পরিবেশ একদম নির্জন হয়ে যেন হারিয়ে গেছিল। চারিদিকে অন্ধকার নিজের রাজত্ব করে রেখেছিল। দীপঙ্কর ওই জমিতে নিজের জন্য একটা ছোট তাঁতের বাড়ি তৈরি করে রেখেছিল, যেখানে দীপঙ্কর প্রায় সময় মাঝরাত অবধিও রয়ে যেত। আর ও তার বাড়ির ছোট বাল্বটাকে যখনই জ্বালালো, দীপঙ্করের চোখ ওর থেকে ২০০ মিটারের দূরত্বে দাঁড়িয়ে থাকে এক মহিলার উপর পড়ে গেল, যে জমির একেবারে মধ্যিখানে গভীর গর্ত খুঁড়ছিল। একটা মহিলাকে এইভাবে নিজের জমিতে গর্ত খুঁড়তে দেখে দীপঙ্করের রাগ তো প্রচণ্ড হলো, কিন্তু পরের মুহূর্তেই ওর মাথায় এই খেয়ালটাও এলো যে আসলে এত অন্ধকারে কোনো মহিলা এই অবস্থায় জমিতে কি করছে। গ্রামবাসীরা এইসব ব্যাপারে গভীর ভাবনা চিন্তা করায় খুব ওস্তাদ হয়। দীপঙ্কর এক মুহূর্তে বুঝে গেল যে ডালের মধ্যে অবশ্যই কিছু কালো রয়েছে। এটাই ভেবে দীপঙ্কর ওই মহিলার একদম কাছে পৌঁছে যায় আর তাকে আর চোখে তাকিয়ে দেখে, যাতে অন্তত ও এটা জানতে পারত যে সে তার গ্রামেরই কোনো মহিলা নাকি কোনো বহুরূপী ছিল। কিন্তু ওই মহিলা বড় ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে দীপঙ্কর ওই মহিলার চেহারা দেখতে পারছিল না। দীপঙ্কর ওই মহিলাটাকে আওয়াজ দিল, আরে তুমি ওখানে করছোটা কি? এইভাবে জমির মাঝখানে গর্ত কেন খুঁড়ে যাচ্ছ? এরকম করাটা কি কোনো মহিলাকে শোভা দিচ্ছে? ওই মহিলাটা না তো দীপঙ্করের কোনো প্রশ্নের একটাও উত্তর দিল, আর না ওর নিজের কাজটা থামালো, বরং এখনো নিজের গর্ত খোঁড়ার গতিটাকে আরো দ্রুত করে দিল। ওই মহিলাটার এই ব্যবহার দেখে দীপঙ্করের খুব রাগ ধরল আর ও ওই মহিলার ওপর চিল্লিয়ে উঠল, তুমি একটা মহিলা তাই কিছু বলছি না, নাহলে এতক্ষণ ধাক্কা মেরে আমার এই জমি থেকে বাইরে করে দিতাম। বন্ধ করো এইসব। দীপঙ্কর যখন দ্বিতীয়বার দখল দিল, ওই মহিলা গর্ত খোঁড়াটা বন্ধ করে দিল, কিন্তু তারপর ও দীপঙ্করকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। পরের মুহূর্তে ওই মহিলা দীপঙ্করকে জমি থেকে দূরে চলে যাওয়ার ইশারা করলো। দেখো তো একটু এই মহিলাটার আচরণ, এক তো ভুল করবে আর তার উপর গরমও দেখাবে। এই মহিলা, চল বেরিয়ে যা আমার জমি থেকে বাইরে। দীপঙ্কর এইটুকু বলে ওই মহিলাটার ঘোমটা সরানোর জন্য ওর দিকে হাত এগিয়ে দিল, কিন্তু তখনই হঠাৎ ওই মহিলা হঠাৎ করে উধাও হয়ে গেল। কিছুক্ষণ আগে দীপঙ্কর যে মহিলার উপরে চিৎকার করছিল, পরেরই মুহূর্তে ওই মহিলাটা এক নিমেষের মধ্যে হঠাৎ করে উধাও হয়ে যাওয়া এক বিরাট বড় বিপদের দিকে ইশারা করছিল। বাপরে, এই আমি কার সঙ্গে পাঙ্গা নিয়ে ফেললাম? এ তো একটা পেতনি ছিল। জানি না আমার বুদ্ধিও তখন কোথায় ঘাস চড়াতে গেছিল যে আমি এই মহিলাকে বিরক্ত করলাম। দীপঙ্কর এবার তাড়াতাড়ি করে হাঁটতে শুরু করলো আর তাড়াতাড়ি দৌড়তে লাগলো। ও জমি থেকে বাইরে বেরোতেই যাচ্ছিল, আর তখনই ও নিজের সামনে ঠিক ওই মহিলাটাকেই দেখতে পেল, যে দীপঙ্কর কিছুক্ষণ আগে দেখতে পেয়েছিল। দীপঙ্কর ওকে দেখে পা দুটোকে পেছনে করে দেয়। ওই মহিলা আস্তে আস্তে দীপঙ্করের কাছে এগোতে লাগলো। দীপঙ্কর একদম ঘাবড়ে গেল। তখনই ওই মহিলা নিজের ঘোমটা তুলে নিল। তার চেহারা দেখে দীপঙ্করের ঘাম ঝরতে শুরু হয়ে গেল। লাল চোখ, চোখ থেকে রক্ত টপ টপ পড়ছিল, ভয়ঙ্কর চেহারা আর ঝুলে থাকা একটা জিভ। ওই মহিলার এই রূপটা দেখে দীপঙ্কর পা পিছলে মাটিতে পড়ে গেল। বাপরে, এই মেয়েটা তো একটা ডাইনি। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না, আমার ঘরে বউ বাচ্চা রয়েছে,
পরিবার তো আমারও ছিল, কিন্তু মনে আছে এই জমিতেই আজ থেকে 5 বছর আগে তোমরা গ্রামবাসীরা মিলে আমার পরিবারকে পুঁতে দিয়েছিলে। আজ যখন আমি এই জমিতে মুক্তি পেলাম, তখন সবার আগে আমি নিজের বাচ্চাদের কবর খুঁড়তে শুরু করলাম, যাতে করে আমি ওদেরকে আবার জীবিত করতে পারি। কিন্তু তুই নির্দয়ী মানুষ, আমাকে তো সেটা ঠিক করে করতে দিচ্ছিস না। এখন তোর মরা একেবারে নিশ্চিত। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি গ্রামে কাউকে কিচ্ছু বলবো না যে তুমি তুমি আবার ফিরে এসেছো। এইটুকু বলে দীপঙ্কর জমি থেকে বেরিয়ে বাইরে পালাতে লাগে। কিন্তু তখনই ওই ডাইনি দীপঙ্করের পিঠে ঝাঁপিয়ে পড়ল আর ওকে নিজের সঙ্গে মাটির নিচে টানতে লাগলো, ঠিক সেইভাবেই যেভাবে কোনো জ্যান্ত মানুষকে মাটিতে দফন করা হয়। সেই সময় পুরো জায়গাটায় শুধু দীপঙ্করের চিৎকার শোনা যাচ্ছিল। কিছুক্ষণ পর দীপঙ্করের চিৎকারের আওয়াজ শান্ত হয়ে গেল, কিন্তু ততক্ষণ একটা গ্রামের লোক, যে আসলে সেই জমিতে কৃষি কাজ করত, ও ওখানে চলে আসে আর দীপঙ্করের চিৎকার শুনে নেয়। ও তখনই গ্রামবাসীদেরকে ডাকতে লাগলো যাতে দীপঙ্করের সাহায্য করা যেতে পারে। কিন্তু যতক্ষণ ওখানে গ্রামের সবাই পৌঁছলো, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। কয়েকজন গ্রামের লোক জমিটা দেখে একটু ভয় পেয়ে যায়, কিন্তু দীপঙ্করকে ওই জমি থেকে বাইরে বার করার জন্য ওরা সবাই আস্তে আস্তে ওই জমির কাছে যেতে লাগলো। ওরা সবাই ভেতর থেকে খুব বেশি ভয় পেয়ে গেছিল, কিন্তু তবুও ওরা সবাই জমির খোদাই শুরু করে দিল। তখনই জমির ভেতর থেকে একটা মহিলার ভয়ঙ্কর আওয়াজ আসলো। পালিয়ে যাও এখান থেকে, চলে যাও। এর আগে গ্রামবাসীরা কিছু ভাবতে পারত বা করতে পারত, ওই ভয়ঙ্কর ডাইনি জমি থেকে বেরিয়ে পড়ল আর জমিতে উপস্থিত সমস্ত গ্রামবাসীদেরকে এক ঝটকায় পাতালে টেনে নিল। আর সবার মারাত্মক চিৎকারের সঙ্গে এই ঘটনা এখানে শেষ হয়ে যায়। এরপর অনেক দিন পর্যন্ত এই ঘটনার কথা গ্রামে ক্রমাগত হয়ে চলেছিল। গ্রামবাসীদের কথা মতো যে ওই ঘটনার পরে কখনো গ্রামের ওই জমিতে কৃষিকাজ হয়নি। আসলে পুরো জমিটা অনুর্বর হয়ে গেছিল। বহু বছর আগে কোনো মহিলাকে তার 2 বাচ্চার সাথে ওই জমিতে বসে তন্ত্র সাধনা করতে দেখতে পাওয়া গেছিল, যেখানে গ্রামের অসহায় লোকেদেরকে বলি দেওয়া হতো। এই কারণেই একদিন সুযোগ পেয়ে যখন ওই মহিলা নিজের সাধনায় ব্যস্ত ছিল, গ্রামবাসীরা কোনো তান্ত্রিকের সাহায্যে তার 2টো বাচ্চাকে চুরি করে নেয় আর খুবই গোপনভাবে জমিতেই তাদেরকে জ্যান্ত পুঁতে দিয়েছিল। এরপরে গ্রামবাসীরা ওই মহিলাটাকেও বেঁধে দিল আর ওই জমিতেই দফন করে দিল। আর 5 বছর পর ওই জমি থেকেই ওই মহিলাটাই ডাইনি হয়ে বেরিয়ে পড়ে। আর আজকে ওই ডাইনি সেই জমিতেই বসবাস করছে। সে ওই জমিতে বন্দী হয়ে রয়ে গেছে, যে কারণে সে ওই জমি থেকে বাইরে আসতে পারবে না। কিন্তু ইতিহাস সাক্ষী আছে, যে কেউ ওই জমির নিকটে গেছে দ্বিতীয়বার কখনো ফিরে আসেনি। একবার গ্রামে মেলা লেগেছিল। সেখানে অনেক ধরনের জিনিসপত্রের দোকান লাগানো হয়েছিল। মেলায় খুব ভিড় ছিল, আর সেখানেই অনিতা আর তার মেয়ে প্রিয়াও ঘুরছিল। ঘুরতে ঘুরতে ওরা দুজন হাঁপিয়ে যায় আর আখের রস খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়ে। শরবত দোকানের ঠিক পাশেটাই একটা অনেক বড় খেলনার দোকান ছিল, যেখানে বিভিন্ন রকমের ছোট বড় খেলনা ছিল। প্রিয়ার ধ্যান ওই দোকানে রাখা
একটা পুতুলের ওপরে পড়ে যায়। ওই পুতুলটা বাকি সব পুতুলের থেকে আলাদা আর বড় দেখাচ্ছিল। প্রিয়ার ধ্যান ওই পুতুলের দিকেই ছিল। ও সেটাকে দেখছিল আর হঠাৎ ওই পুতুলটা প্রিয়াকে দেখে মুচকি হাসতে লাগলো। প্রিয়াও ওই পুতুলটাকে দেখে মুচকি হাসতে লাগলো। পুতুল মাথা নাড়িয়ে প্রিয়াকে নিজের কাছে ডাকলো। আর প্রিয়াও ওর কথা শুনে শরবতের গ্লাস নিচে রেখে দেয় আর ওর কাছে চলে যায়। প্রিয়া পুতুলটাকে হাতে তুলল আর তাকে আদর করতে লাগলো। প্রিয়াকে নিজের কাছে না দেখতে পেয়ে অনিতা ভয় পেয়ে গেল। প্রিয়া, প্রিয়া, প্রিয়া কোথায় গেলি তুই? প্রিয়া! অনিতার আওয়াজ শুনে প্রিয়া খেলনার দোকান থেকে সাড়া দিল। মা, আমি এখানে। অনিতা দৌড়ে দৌড়ে ওই দোকানে গেল। কত ভয় পেয়ে গেছিলাম আমি। এখানে কি করছিস তুই? মা, এই পুতুলটা দেখো না, কি সুন্দর লাগছে। এ আমার দিকে দেখে মুচকি হাসছিল আর আমাকে নিজের কাছে ডাকছিল। আমার এটা চাই। অনিতা পুতুলের দিকে দেখল, তখন ওর চেহারা একেবারে নির্বিকার ছিল। তারপর সে মুচকি হেসে প্রিয়ার দিকে দেখল আর বলল, ঠিক আছে, নিয়ে নিচ্ছি। প্রিয়া এটা শুনে খুব খুশি হয়ে গেল আর ও ওই পুতুলটাকে নিজের বুকে জড়িয়ে নিল। দাদা, এই পুতুলটার কত হলো? আগে 50 টাকা। অনিতা তাকে টাকা দিল আর দুজন ওই দোকান থেকে বেরিয়ে পড়ল। পুতুল আবার হাসতে লাগলো, কিন্তু এইবারে ওর হাসি একটু ভয়ঙ্কর লাগছিল। অনিতা আর প্রিয়া নিজের বাড়ি পৌঁছয়। বাড়ি পৌঁছতেই প্রিয়া পুতুলের সঙ্গে খেলতে শুরু করে দিল। প্রিয়া, আমি তোকে কি বলেছিলাম? আগে পড়া পুরো করে নে, তারপর পুতুল নিয়ে খেলবি। চল, রেখে দে পুতুলটাকে আর গিয়ে পড়া পুরো কর। প্রিয়া মন খারাপ করে পুতুলটাকে এক জায়গায় রাখলো আর বই আনার জন্য অন্য ঘরে চলে গেল। প্রিয়ার যাওয়ার পরে পুতুল নিজের মাথাটা অনিতার দিকে ঘোরালো আর রাগের চোখে তাকে দেখতে লাগলো। পুতুলের চোখ লাল হয়ে যাচ্ছিল, যেন ওর চোখে রক্ত উঠে এসেছে। প্রিয়াকে আসতে দেখে পুতুল আবার শান্ত হয়ে গেল। রাতে আমি এই পুতুলটার সাথেই খেলবো। ঠিক আছে, এবার তাড়াতাড়ি পড়ে নে। রাত হয়ে গেছিল আর প্রিয়ার বাবা রঞ্জিত নিজের কাজ থেকে ফিরে চলে আসে। বাবাকে আসতে দেখে প্রিয়া পড়া বন্ধ করে দেয় আর তাকে পুতুলটা দেখাতে লাগলো। বাবা, এই দেখো, আমি একটা নতুন পুতুল কিনেছি। রঞ্জিত ওই পুতুলটা দেখে খুব রেগে গেল আর অনিতাকে আওয়াজ দিতে লাগলো, অনিতা, অনিতা, বাইরে এসো। অনিতা দৌড়ে দৌড়ে বাইরে এলো। কি হয়েছে? কি হয়েছে? এরকম বাজে জিনিসে টাকা খরচ করার কি দরকার ছিল তোমার? টাকা কি গাছে ফলে নাকি? রঞ্জিত রেগে গিয়ে ওই পুতুলটা জোরে ছুঁড়ে দিল আর এই কারণে ওই পুতুলটার মাথা ভেঙে গেল। দুজনকে ঝগড়া করতে দেখে প্রিয়া কাঁদতে লাগলো আর দৌড়ে পুতুলের কাছে চলে গেল। ভাঙাচোরা পুতুলটাকে নিয়ে প্রিয়া নিজের ঘরে চলে গেল আর অনেকক্ষণ ধরে কাঁদতে থাকলো। কিছুক্ষণ পর অনিতা প্রিয়াকে খাবার খাওয়ার জন্য ডাকতে এলো। প্রিয়া মা, চল খাবার খেয়ে নে। আমার খিদে নেই, তুমি যাও। প্রিয়া খাবার জন্য মুখের উপরে মানা করে দিল। পুতুল ভেঙে যাওয়ার কারণে ও খুব কাঁদছিল আর কাঁদতে কাঁদতে কিছু না মুখে দিয়ে পুতুলকে নিজের কাছে রেখে শুয়ে পড়ল। মাঝরাত পেরিয়ে গিয়েছিল। অনিতা আর রঞ্জিত নিজেদের ঘরে ঘুমোচ্ছিল। প্রিয়াও একেবারে গভীর ঘুমে শুয়েছিল।
হঠাৎ করে পুতুলের চোখ চমকাতে লাগলো আর আবার লাল হয়ে গেল। সে আস্তে করে প্রিয়ার হাত থেকে বাইরে চলে এলো আর নিজের থেকেই চলতে লাগলো। ওর ভেঙে যাওয়া মাথাটা ওর নিজের হাতে ধরে রেখেছিল। চলতে চলতে ও প্রিয়ার ঘর থেকে বাইরে এলো আর অনিতা ও রঞ্জিতের ঘরে যেতে লাগলো। পুতুল ওই দুজনের ঘরে চলে এলো। ও নিজের একটা হাত দাঁড় করালো আর ওদের দুজনকে হাওয়ায় তুলে নিল। যখনই তারা ছাদ অবধি পৌঁছলো, পুতুল ওদের দুজনকে ছেড়ে দিল আর তারা জোরে মাটিতে এসে পড়ে যায়। দুজন ঘুম থেকে জেগে যায়। ওরা কিছুই বুঝতে পারলো না যে আসলে এসব হচ্ছেটা কি। তারপরেই অনিতার চোখ পুতুলের দিকে গেল আর ওকে দেখে সে ভয় পেয়ে গেল। ওই পুতুল নিজের মাথা নিজের হাতে ধরে দাঁড়িয়েছিল। এ কোথা থেকে চলে এলো আর নিজের পায়ে দাঁড়িয়ে আছে? রঞ্জিত রেগে পুতুলটা তোলার জন্য গেল, কিন্তু ওই পুতুলটা এত ভারী হয়ে গেছিল যে রঞ্জিত পুরো জোর লাগিয়ে ওকে তোলার চেষ্টা করছিল, কিন্তু ওই পুতুলটাকে ও নাড়াতেও পারছিল না। সব শেষে পুতুলের রাগ বেড়ে গেল আর ও রঞ্জিতকে জোরে বিদ্যুতের ঝটকা দিয়ে দিল। ঝটকা খেয়ে রঞ্জিত দূরে গিয়ে পড়ে যায়। তুমি আমার প্রিয়াকে কাঁদিয়েছো, এখন আমি তোমাকে আর ছাড়বো না। পুতুলটা রঞ্জিতের ছাতিতে ঝাঁপ দিয়ে দিল। পুতুলের ভার রঞ্জিত সইতে পারছিল না। ও রঞ্জিতের ছাতিতে নিজের পা মারতে লাগলো। যখন যখন পুতুলের মার বাড়তে লাগলো, রঞ্জিতের মুখ আর নাক থেকে রক্ত বেরোতে লাগলো। আর কিছুক্ষণের মধ্যেই রঞ্জিতের মৃত্যু হয়ে গেল। অনিতা মৃত্যুর এই সব দৃশ্য একটা কোণে কাঁদতে কাঁদতে দেখছিল। ওই পুতুল রঞ্জিতকে মারার পর অনিতার দিকে এগোতে লাগলো। পুতুলকে আসতে দেখে অনিতা আরো বেশি ভয় পেয়ে গেল। আমাকে কিছু করো না, আমি ছাড়া প্রিয়ার আর কেউ নেই, আমাকে ছেড়ে দাও। প্রিয়ার আর তোমার কোনো দরকার নেই, এখন থেকে আমি প্রিয়ার খেয়াল রাখবো। পুতুল নিজের হাতে বিদ্যুৎ বের করে অনিতার উপরে ছুঁড়তে লাগলো। ওই বিদ্যুতের ঝটকা অনিতা সহ্য করতে পারল না আর ও ওখানেই দম ছেড়ে দিল। দুজনকে মারার পর ও আবার রিয়ার কাছে গিয়ে ঘুমিয়ে পড়ল। বিনোদ, রিয়া, অমিত আর দুর্গা একসাথে কলেজে পড়তো। এই চারজনের মধ্যে খুবই গাঢ় বন্ধুত্ব আর চারজন সব সময় একই সাথে থাকে। পুরো কলেজে এই চারজনের বন্ধুত্বের বিষয়ে খুব চর্চা হয়। কিছুদিনের মধ্যেই অ্যানুয়াল ফাংশন হতে চলেছে, এইবারে তো আমরা ধামাল করে দেব। মনে আছে আগের বারে আমরা কত মজা করেছিলাম? ফেস্টের আয়োজন করা, বন্ধুদের সঙ্গে কলেজে ঘোরা আর ভোরে ভোরে নিজেদের ফটোস তোলা। অ্যানুয়াল ফেস্ট প্রতিবারেই অনেক স্মৃতিকে সামনে নিয়ে আসে। চারজন পুরো জোশের সঙ্গে অ্যানুয়াল ফেস্টের আয়োজন করতে লেগে পড়ে, কিন্তু এইবার অ্যানুয়াল ফেস্ট তাদের কলেজে না হয়ে অন্য একটা শহরে ঠিক করা হয়েছিল, যে কারণে সবাইকে কলেজের পক্ষ থেকে অন্য শহরে সঙ্গে নিয়ে যাওয়া হলো। বাহ, কি সুন্দর কলেজটা! আমি আজ পর্যন্ত এত বড় কলেজ কখনো দেখিনি, মানে দারুণ মজা হবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এখানের সব প্রতিযোগিতায় আমাদের কলেজই জিতবে। চারজন ওই কলেজেই রয়ে যায় আর চারজন নিজেদের পারফরমেন্সের তৈরি শুরু করে দিল। চারজন মিলে একটা ড্রামা পারফর্ম করছিল, যে কারণে তাদের পরের দিন থেকে প্র্যাকটিস করার জন্য সেখানে যেতে হতো। আরে ভাই, এত বড়ই কলেজটা, আমি বুঝতে পারছি না এখানে ড্রামা রুম কোনটা। চলো কাউকে গিয়ে জিজ্ঞেস করে নিই। এই অমিত আর বিনোদ কোথায় রয়ে গেল? তুমি একদম চিন্তা করো না, ওরাও চলে আসবে। রিয়া আর দুর্গা ড্রামা রুম খোঁজার জন্য চলে যায়।
কিন্তু ওরা ওখানে আশেপাশে কোথাও ড্রামা রুম দেখতে পায় না। তখন গিয়ে ওরা একটা ঘরের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। ওই ঘরের ওপরে ড্রামা রুম লেখা ছিল, কিন্তু ওখানে তালা লাগানো ছিল। ড্রামা রুম তো এটাই, কিন্তু এখানে তালা কেন লাগানো রয়েছে কি করে জানবো? আরে ঘরের অবস্থা দেখে এমন মনে হচ্ছে যেন অনেক বছর ধরে বন্ধ পড়ে আছে। রিয়া আর দুর্গা জানালায় লাগানো কাঁচ থেকে ওই ঘরের ভেতরে উঁকি মারে। ওখানে অনেকগুলো ম্যানিকুইন পড়েছিল আর ড্রামার জন্য কস্টিউমও ছিল, কিন্তু ওই ঘরের অবস্থা দেখে মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে সেটা বন্ধ পড়ে রয়েছে। তখনই ঘরের ভেতর থেকে হঠাৎ একটা ম্যানিকুইন এসে জানলার ওপর পড়ে যায়। রিয়া আর দুর্গা এটা দেখে ভয় পেয়ে যায়। এই ঘরটা তো বন্ধ রয়েছে, কিন্তু এই ম্যানিকুইনটা নিজের থেকে কি করে পড়ে গেল? আমি তো একেবারে ভয় পেয়ে গেছিলাম। তখনই ওখানে একটা লোক চলে আসে আর রশ্মি সিমরানকে বকাবকি করতে লাগে। তোমরা এখানে কি করছো? তোমরা জানো না যে এই ড্রামা রুম অনেক বছর ধরে বন্ধ রয়েছে? এখানে আর কোনো ড্রামা প্র্যাকটিস হয় না। আমরা এটা জানতাম না, আমরা এই কলেজে নতুন এসেছি। আপনি কি আমাদের ড্রামা রুমটা কোথায় বলতে পারবেন? ফার্স্ট ফ্লোর, চতুর্থ রুম। আজকের পর আমি তোমাদের এখানে যেন না দেখি। তোমরা জানো না যে এটা কত মারাত্মক রুম হতে পারে। এখানে যখন খুশি চাইছে তাই হতে পারে। আপনি কি বলতে চাইছেন? এই ঘরে একটা অদৃশ্য রহস্য লুকিয়ে রয়েছে, যেটা কেউ কখনো দেখতে পায় না। এই ঘরের কারণে অনেক লোকের প্রাণ চলে গেছে। যদি তোমাদের দুজনের প্রাণ প্রিয় হয়ে থাকে, তাহলে তোমরা এখানে আসার সাহস আর কখনো করবে না। রিয়া আর দুর্গা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায় আর ড্রামা রুমে এসে অমিত আর সোহনকে সব কথা খুলে বলে। দুজনেই কথাগুলোকে মিছে ভেবে তাদের মজা ওড়াতে শুরু করে দেয়। তোমরা দুজন না যে কারোর কথা শুনে ভয় পেয়ে যাও। ও কোনো স্টুডেন্ট ছিল যে তোমাদের ভয় দেখানোর জন্য এইসব কথা বলেছিল। হ্যাঁ, আমরা চাই তোমাদের কথাই সত্যি হোক। অমিত আর বিনোদ ড্রামা রুম দেখতে যাওয়ার প্ল্যান করে নিল। রিয়া আর দুর্গা মানা করে দেয়, কিন্তু তা সত্ত্বেও তারা কারোর কথা শুনল না। আর কাউকে কিছু না বলে রাতে ওই ড্রামা রুমে ওরা পৌঁছে যায়, কিন্তু ওখানে তখন কোনো তালাই লাগানো ছিল না। দুজনে ভেতরে গিয়ে দেখল ওখানে অনেকগুলো নাটকের কাপড় আর গয়না রাখা ছিল। এই মেয়েগুলোও না এখানে কোথায় ভূত আছে? মেয়েরা নিজেরাও ভয় পেয়ে যায় আর আমাদেরও ভয় পাইয়ে দেয়। অমিত আর বিনোদ ড্রামা রুমে ঘুরে সব কিছু দেখতে শুরু করলো। তারপর ওদের মনে হলো যে কেউ ওদের পেছন থেকে পার করলো। অমিত ঘুরে সেদিকে দেখলো, তখন ওখানে কেউই ছিল না। তখনই একটা ম্যানিকুইন নিজের মাথা নাড়াতে শুরু করে দিল। এই ম্যানিকুইন নিজের থেকে মাথা কি করে নাড়াচ্ছে? হয়তো কোনো ইঁদুর করছে হবে। তখনই ঘরের দরজাটা নিজের থেকে বন্ধ হয়ে যায় আর ওখানে ঘুঙুরের আওয়াজ শুনতে পাওয়া যেতে লাগলো। হঠাৎ বিদ্যুৎও চলে গেল আর সব ম্যানিকুইনগুলো নিজের থেকে নড়তে লাগলো। এটা দেখে অমিত আর বিনোদ খুব ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগে, কিন্তু ওখান থেকে পালানোর কোনো রাস্তাই ছিল না। আর এটা আসলে কি হচ্ছে? আমার তো খুব ভয় লাগছে। তখনই ওখানে অমিতের কেউ পা ধরে নিজের সঙ্গে নিয়ে যেতে লাগে। অমিত ভয় পেয়ে যায় আর ও নিজেকে থামানোর চেষ্টা করতে লাগে, কিন্তু একটা অদৃশ্য শক্তি অমিতকে নিজের দিকে টেনে নিয়ে যাচ্ছিল। হঠাৎ একটা ম্যানিকুইন পায়ে হেঁটে ওখানে চলে আসে আর অমিতের পা ধরে উল্টো দিকে ঝুলিয়ে দেয়। এটা কি হচ্ছে? আমি নিজের থেকে হাওয়াতে কি করে ঝুলে গেলাম? হঠাৎ অমিতের হাত পা কেউ যেন মুড়ে ভেঙে দিচ্ছে। অমিত যন্ত্রণায় চিৎকার করে মাটিতে পড়ে যায় আরও ছটপট করতে লাগে। এমন মনে হচ্ছিল যেন কোনো এক অদৃশ্য শক্তি ওর উপর নিজের কবজা করে নিয়েছে। ছটপট করতে করতে অমিতের মৃত্যু হয়ে গেল। অমিত, আরে ভাই, যদি এটা তোমার কোনো মজা হয় তাহলে আমার খুব ভয় লাগছে অমিত। তখনই অমিতের পেছন থেকে এক ভয়ঙ্কর রাক্ষসের মতো দেখতে ম্যানিকুইন দাঁড়িয়ে পড়ে। তার চোখ দুটো চমকাতে শুরু করে দেয় আর গলায় হাত লাগিয়ে ওর গলাটা টিপতে শুরু করে দেয়। বিনোদ কোটটাকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা করতে পারল না। বিনোদ যন্ত্রণায় চিৎকার করতে থাকে।
কে তুমি? ছেড়ে দাও আমাকে। অমিত, অমিত কোথায় তুমি? ওই ম্যানিকুইন বিনোদের ঘাড় ধরে মোচড়ে দেয়। বিনোদের চোখ দুটো বাইরে চলে আসে, ওর মুখ থেকে রক্ত বেরিয়ে চলে আসে, আর ওর মৃত্যু হয়ে যায়। পরের দিন রিয়া আর দুর্গা বিনোদ আর অমিতের পারফরমেন্সের জন্য অপেক্ষা করছিল। এরা দুজনে রাতের বেলায় ড্রামা রুমে চলে যায়নি তো? আমাদেরকে ওখানে কি দেখতে হবে? রিয়া আর দুর্গা ড্রামা রুমের কাছে চলে যায়, কিন্তু ওখানে তখন তালা ঝোলানো ছিল। দুজনে জানলা দিয়ে ভেতরে উঁকি মারে, কিন্তু ওখানে কিছুই দেখতে পেল না। এখন আমরা পারফর্ম কি করে করব? এভাবে তো আমাদের কলেজ হেরে যাবে। হ্যাঁ, ঠিক বলেছো তুমি। এই দুজনের তো কোনো পাত্তাই নেই। রিয়া আর দুর্গা অমিত আর বিনোদকে অনেক খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু ওদের দুজনকে পাওয়া গেল না। রাত হয়ে গেল, তখনই দুর্গা অমিতের আওয়াজ শুনতে পেয়ে গেল। মেয়েরাও না, কোথায় শুনলে ভূত তুমি? এখানে? অমিতের আওয়াজ শুনতে পেলাম। ও আমাদেরকে ডাকছে। আমি তো কোনো আওয়াজ শুনতে পাইনি। দুর্গা ওই আওয়াজের পেছনে চলে যায়। রিয়াও দুর্গার সঙ্গে সঙ্গে চলে যেতে থাকে। তারা দুজন সেই ড্রামা রুমের কাছে পৌঁছে যায়। এইবারে ড্রামা রুমের তালা আগে থেকেই খোলা ছিল। দুজনে ড্রামা রুমের ভেতরে ঢুকে পড়ল। অমিত, তুমি কোথায়? আমাদেরকে আওয়াজ দাও। আওয়াজ এখান থেকেই আসছিল, কিন্তু এখানে তো কেউই নেই। তখনই ওই ড্রামা রুমের দরজা বন্ধ হয়ে যায়। রিয়া আর দুর্গা ভয় পেয়ে যায়। তখনই ওখানে সব ম্যানিকুইন্সগুলো নড়তে শুরু করে আর হাসতে শুরু করে। এসব কি হচ্ছে দুর্গা? এ তো কোনো অদৃশ্য শক্তি মনে হচ্ছে। দুজনে ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পালানোর কোনো রাস্তাই ছিল না। তখনই ওই ভয়ঙ্কর ম্যানিকুইন রিয়ার কাছে এসে তার মাথা ধরে দেওয়ালে নিয়ে গিয়ে ধাক্কা মেরে দিল। দেওয়ালে মাথা লাগা মাত্রই ভেঙে একেবারে চুরমার হয়ে গেল, আর রিয়ার তো হয়ে গেল। রিয়ার শরীর নিচে পড়ে যায়, আর ওর মাথা দেওয়ালে চিপকে রয়ে গেল। কি তুমি? আর সবাইকে এত নির্দয়ভাবে কেন মারছো? তখনই কেউ রিয়ার পা ধরে ওকে সঙ্গে নিয়ে যেতে লাগলো, আর একটা বড় বাক্সের মধ্যে ওকে পুরে দিয়ে সেটা বন্ধ করে দিল। দুর্গা বাইরে বেরোনোর জন্য চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ ওর আওয়াজ বাইরে শুনতেই পাচ্ছিল না। ওই বাক্সতে বন্ধ দুর্গার মৃত্যু হয়ে গেল। আরে গ্রামবাসীরা, তোমাদের কি ওই মায়ার ভয় নেই একটুও? আজকে অমাবস্যা, ও অবশ্যই বেরোবে। আরে ও রবি, কেন এত চিন্তা করছো? কিছু বিপদ আসতে চলেছে নাকি? আরে একটু ধৈর্য ধরো সরকার। তোমরা কি সবাই ভুলে গেছো 1 বছর আগে এই গ্রামে কি কি ঘটেছিল? তোমাদের সবার কি ওই ঘটনার একটুও ভয় নেই? কেন আপনি কাটা গায়ে হাত দিয়ে দেখছেন? যেটা পেরিয়ে গেছে সেটা মনে করে কি লাভ হবে? তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। তোমরা সবাই ওই লোকটার সঙ্গে যা করেছো সে তার প্রতিশোধ নিতে অবশ্যই আসবে। ও আচ্ছা, তাহলে তুমি ওই ডাইনির কথা বলছো, যাকে গ্রামবাসীরা বট গাছের সাথে ঝুলিয়ে মেরে দিয়েছিল? হ্যাঁ বিনোদ বাবু, তুমি একদম ঠিক ধরেছো, আমি তারই কথা বলছি। কিন্তু আজ হঠাৎ 1 বছর পরে তুমি সেই ঘটে যাওয়া অতীতের কথা কেন বলছো? ওই ডাইনিটার গল্প তো তখনই শেষ হয়ে গেছিল, যখন গ্রামবাসীরা ওকে পুড়িয়ে দিয়েছিল। কিন্তু তুমি কি এই ঘটনার পরের ওই ভয়ঙ্কর কাহিনীটা মনে রেখেছো, যখন ওই ডাইনিটা অভিশাপ দিয়ে বলেছিল যে ও অবশ্যই আসবে? এর থেকেও ভয়ঙ্কর কথা তো এটা ছিল যে যে লোকেরা ওই ডাইনিকে পুড়তে দেখে নিয়েছিল না, তাকে আবার খোলা চোখে দেখার জন্য কারোর মধ্যে সাহস মেচেছিল না। ওই ডাইনিটার মৃত্যু যারা দেখেছিল তাদের সবার চোখের জ্যোতি চলে গেছিল।
আরে বাবা, কিন্তু সেই কথাগুলোকে আজ 1 বছর পরে আবার মনে করানোর কি দরকার পড়ে গেল? আমি তোমাদের সবাইকে আর গ্রামবাসীদেরকে সেই কথাটা আবার একবার মনে করিয়ে দিচ্ছি, কারণ ওই ডাইনিটাকে আবার এই গ্রামে দেখাটা শুরু হয়ে গেছে। পরশু রাতে বদ্রির বাড়ি থেকে তার 9 মাসের বাচ্চা উধাও হয়ে গেছিল, আর গত রাতে কেউ সেই বাচ্চাটাকে বদ্রির ছাদেই ছেড়ে চলে গেল। পরীক্ষা করার পর জানা গেল যে ওই বাচ্চাটা মরে গেছিল, আর তার পুরো শরীরে রক্তের এক বিন্দু উপস্থিত ছিল না। আরে তুমি বলতে কি চাইছো রবি? তুমি এটা বলে ওই ডাইনিটার দিকেই ইশারা করছো না তো? আমি একদম সেই দিকেই ইশারা করছি, কারণ গত 2-3 সপ্তাহ থেকে ছোট বাচ্চারা আবার উধাও হতে শুরু হয়েছে, আর তাই ওই ডাইনিটার উপরে সন্দেহ করা যেতেই পারে। কিন্তু যখন গ্রামবাসীরা ওই ডাইনিটার অস্তিত্বই শেষ করে দিয়েছিল, তাহলে ওই ডাইনি আবার কি করে আসবে? প্রার্থনা করছি যাতে তোমার কথাই শেষ হয়, কারণ যদি আমার ধারণা সঠিক বেরোয় তাহলে এইবারে গ্রামকে কেউ বাঁচাতে পারবে না। এই কথা বলে রবি নিজের বাড়ির দিকে ফিরে চলে যায়। ওর বাকি সাথীরাও নিজের নিজের বাড়িতে ফিরে চলে যায়। গত 1 মাসের মধ্যে ওই গ্রাম থেকে অনেক বাচ্চা উধাও হয়েছে, যেটা একটা ভয়ঙ্কর বিপদের একটা সংকেত। রবি ওই গ্রামের সব থেকে জ্ঞানী লোক ছিল, আর ও যা কিছু বলতো সেটা 100% সত্যি হয়ে যেত। এইবারে ওর পুরো সন্দেহ ওই ডাইনির ওপরেই ছিল, যাকে গত বছর গ্রামবাসীরা পুড়িয়ে মেরে ফেলেছিল। গত বছরেও ওই ব্যাপারে সন্দেহ সবার আগে রবিরই হয়েছিল, আর ওই ষড়যন্ত্রের কারণেই ওই ডাইনিটাকে গ্রামবাসীরা মিলে মেরে দিয়েছিল। যারা গ্রামের ছোট বাচ্চাদের বন্দি বানিয়ে তাদের রক্ত দিয়ে স্নান করত, আর যুবক ছেলেদেরকে নিজের মায়ায় ফাঁসিয়ে তাদের সঙ্গে যৌন সঙ্গম করত, আর তারপর তাদেরকে মৃত্যুর ঘাটে পৌঁছে দিত। এরকম করে ও পুরো গ্রামকে শ্মশানে পরিণত করতে চেয়েছিল। কিন্তু রবি গ্রামবাসীদেরকে কালকের আর তার আড্ডার জানকারি দিয়ে দিল, যে কারণে তন্ত্র সাধনায় মগ্ন হওয়ার সময় গ্রামবাসীরা তাকে বটগাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে দিল। এই ষড়যন্ত্রে যুক্ত প্রত্যেকটা মানুষ হয় পাগল হয়ে গেল, অথবা রহস্যময় ভাবে শুধুমাত্র একজন রবিকে ছেড়ে দিল। কালকের ডাইনের একটা বিশেষ গুণ ছিল যে সে পুরো বছরে শুধু 3 মাসের জন্যই নিজের বাসস্থান থেকে বার হতো আর নিজের শিকারের সন্ধান করতে লাগতো। ওই 3 মাসের সময় এখন শুরু হয়ে গেছে। এইবারেও কি রবির সন্দেহ সঠিক প্রমাণ হয়ে যাবে, নাকি কাহিনী এর থেকেও ভয়ঙ্কর রূপ নিয়ে নেবে? এটা আমরা পরে জানব। রাত প্রায় 12:30 বেজে গেছিল। রবি কোনো গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে নিজের বিছানায় শুয়েছিল। কোনো কারণে ওর ঘুম ধরছিল না হয়তো। তখন কেউ ওর দরজায় এসে খটখট করল, আর এরই সাথে রবির চিন্তার ঘোর এখানে যেন ভেঙে যায়। ভেতর থেকে আওয়াজ দিতে লাগলো, কে এসেছে এই সময়? কি জানি কি হয়ে গেল আবার। তখনই বাইরে থেকে একটা আওয়াজ চলে আসে, আরে রবি ভাই, আমি এসেছি, দুধওয়ালা বিজয়। রবির মাথা আগে থেকেই খারাপ হয়েছিল। ও কিছু না ভেবে চিনতে দরজার দিকে এগিয়ে যায় আর দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে রবি পুরো মাথা থেকে পা পর্যন্ত কাঁপতে লাগলো। ওর গায়ে কাঁটা দিয়ে দিল। রবি ভয় পেয়ে গিয়ে আর ভয়ের চোটে বলল, তুমি কালকি, তুমি এখানে? হ্যাঁ, আমি সেই যার কথা তুই ভাবছিস। আমি কালকি, আর নিজের কাজ পূরণ করতে এসেছি, যেটা গত বছর অসম্পূর্ণ রয়ে গেছিল। আর তার সাথে আমার যমজ বোনের প্রতিশোধও তো নেওয়ার ছিল। বোন?
এর মানে আমরা যাকে কালকি ডাইনি ভেবে মেরেছিলাম সে তুমি ছিলে না, তোমার মতোই দেখতে, আর পরনে তোমারই যমজ বোন ছিল। হ্যাঁ, যাকে তোমরা কালকি ভেবে মেরেছিলে ও আমার যমজ বোন ছিল। তোমাদের মতো নির্দয়ী লোক আমাদের কুটিরের কাছে এসে আমাদেরকে মেরে দেবে এটার ধারণা আমরা আগেই করে ফেলেছিলাম। গ্রামবাসীরা মূর্খ লোক, এই কথাটা একেবারে বুঝতে পারেনি যে আমার কোনো যমজ বোনও ছিল। আর ব্যাস এটারই পুরো লাভ আমি আর আমার বোন উঠিয়েছি। আমার বোন এতদিন একটা শক্তিশালী ডাইনি হয়ে উঠতে পারছিল না, এই জন্যই ও তোমাদের জন্য একটু কম বিপদ ছিল। আমি আমার বোনকে কথা দিয়েছিলাম যে ওর মরে যাওয়ার পরে আমি নিজের কালো বিদ্যার শক্তি দিয়ে ওকে পুনর্জীবিত করে দেব। আফসোস আমি করতে পারলাম না। আর আজ ঠিক 1 বছর পরে বৃষ্টির প্রথম ফোঁটা পড়া মাত্রই আমি এই গ্রামে ফিরে এসেছি। আর আগামী 3 মাসের মধ্যে এই গ্রামটাকে আমি সম্পূর্ণভাবে নষ্ট করে ফেলবো। ওই ডাইনিটার এই কথাগুলো শোনার পর রবি এবার আস্তে আস্তে পেছনে সরে গেল। আর ওই ডাইনি ওকে দেখতে দেখতে এখন যখন তুই আমার আসল রূপটা দেখেই ফেলেছিস, তাহলে তোর বেঁচে থাকাটা আমার কাজের বিপদ হয়ে দাঁড়াতে পারে। আর তাছাড়াও গত বছর তুই গ্রামবাসীদেরকে আমাদের বিরুদ্ধে উকসিয়েছিলি, তাই না? আর তোর জন্যই আমি নিজের বোনকে হারিয়েছি। আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না। আমি আজকেই গ্রাম ছেড়ে চলে যাব। কিন্তু আমি তোকে কি করে ছেড়ে দিতে পারি? তোর গ্রাম ছাড়লে আমি শাস্তি পাবো না, বরং তোকে পৃথিবী ছেড়ে যেতে হবে। রবি ওই ডাইনিকে ওর জীবনের ভিক্ষে চাইতে লাগলো, কিন্তু ওই ডাইনির এতে কিছুই যায় আসছিল না। ও দ্রুত গতিতে ওর দিকে এগিয়ে এলো, আর এক ঝটকায় নিজের ধারালো নখ দিয়ে ওর বুকে মেঝে পার করে দিল, আর ওর শরীর থেকে ওর হৃদয় পার করে নিল। পরের দিন গ্রামবাসীরা ওই বট গাছের ডালে রবির লাশ ঝুলে থাকতে দেখল, ঠিক সেইভাবেই যেভাবে গ্রামবাসীরা কালকির বোনকে ওই গাছের সঙ্গে ঝুলিয়েছিল। এই দৃশ্যটাকে নিজেদের চোখে দেখাটা কারোর জন্য সহজ কাজ ছিল না, কিন্তু রবির মৃত্যুর হয়ে যাওয়ার জন্য গ্রামবাসীরা একটা বড় বিপদের সংকেত পেয়ে গেছিল। গ্রামবাসীরা এই ব্যাপারে আলাদা আলাদা রকমের কথা বলতে লাগলো। আরে কিষণ বাবু, রবি ভাইয়ের অবস্থা দেখে তো আমার বিশ্বাসই হচ্ছে না। এখন আমাদের গ্রামবাসীদেরকেও খুব সতর্ক হয়ে থাকতে হবে, না হলে কে জানে ওই ডাইনিটার পরের শিকার কে হয়ে যাবে। এই ঘটনাটা ঘটে 10 দিন হয়ে গেছিল, আর আজকে 11তম দিন ছিল। গ্রামের নির্জন বস্তিতে হঠাৎ করে ঘুঙুরের আওয়াজ হলো, যে কারণে কয়েকজন লোকের ঘুম ভেঙে গেল, কিন্তু কিছুজন এখনো গভীর ঘুমে শুয়ে পড়েছিল। জেগে থাকা লোকেরা বিছানা ধরে ভগবানের নাম জপ করছিল, আর অন্যদিকে যাদের দরজা খোলা রাখা ছিল কালকি তার ঘরে চলে গিয়ে ওখানে উপস্থিত সবাইকে প্রাণে মেরে দিল। আর তারপর একদম শান্তির সঙ্গে তাদের রক্ত খেতে লাগলো। পরের দিন গ্রামের জমিতে দিনের আলোতে ভয়ঙ্কর আগুন ধরে গেল, যে কারণে অনেক কৃষকরা আত্মহত্যা করে নিল, আর কিছুজন গ্রাম ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। গ্রামবাসীরা একমাত্র জায়গা থেকে যে জল নিয়ে যেত, সেই গভীর কুয়াটাও ভেতর থেকে বিষাক্ত হয়ে গেল। গোটা গ্রামে আতঙ্কের পরিবেশ ছেয়ে গেল। গর্ভবতী মহিলা
বাচ্চারা পেটের মধ্যেই মরে গেল। গ্রামবাসীরা এই অভাবনীয় এই ঘটনার পুরো দায় ওই ডাইনিটার ঘাড়ে চাপিয়ে দিল, আর সবাই এটা মেনে নিল যে তাদের গ্রামের উপর অবশ্যই কারোর অভিশাপ লেগে গেছে। এটাই ভেবে এক সপ্তাহের মধ্যে গোটা গ্রাম খালি হয়ে গেল। আর আজকে এই মারাত্মক ঘটনাটা 12 বছর কেটে যাওয়ার পরেও যদি কেউ ভুলে বিসরে ভুল করে ওই গ্রামে যাওয়ার দুঃসাহস করে ফেলে, তখন তাকে গ্রামের পরিবেশ বাঁকে রবির আত্মা দেখতে পেয়ে যে তাদেরকে ভেতরে যেতে থামিয়ে দেয়। কিন্তু যারা রবির কথাগুলোকে এড়িয়ে দিয়ে গ্রামের ভেতরে একবার প্রবেশ করে ফেলে, তারা কখনো দ্বিতীয়বার ফিরে আসে না, আর ওই গ্রামেরই ভুতুড়ে পরিবেশে শান্তি না পেয়ে ঘুরে বেড়াতে থাকে। দেখুন, আমার কথা শুনুন, এই পেশেন্টের কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে যাবে, ততক্ষণ ওকে এখানেই থাকতে দিন। আধ ঘন্টা পরে ঘড়িতে 11:50 হয়েছিল। হাসপাতালের সব লোকেরা এখানে ওখানে দৌড়তে লাগলো। কেউ দৌড়তে দৌড়তে পড়ে যাচ্ছিল, আর কেউ একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছিল। পুরো হাসপাতালে ছুটোছুটি লেগে গেছে। পালাও এখান থেকে, তাড়াতাড়ি করো, পালাও। 12টা বাজার আগেই হাসপাতাল নির্জন হয়ে গেল। ঘড়িতে 12টা বাজা মাত্রই মুর্দা ঘরের দরজা নিজের থেকেই খুলে যায়। কারুর হাঁটার আওয়াজ এলো। মুর্দা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে, যার চুল এলোমেলো ছিল আর যার পরনে সাদা কাপড় ছিল। ডাইনি নিচে ঝুঁকে মাটিটা শুকতে লাগলো। এখানে একটা ওয়ার্ডে যে পেশেন্ট অজ্ঞান ছিল, তার জ্ঞান ফিরে যায়। আরে সবাই কোথায় চলে গেলে? আরে কেউ আছে কি এখানে? তখনই পেশেন্ট কারোর চলার আওয়াজ শুনতে পায়। দরজা নিজের থেকেই ধাক্কা খেতে শুরু হয়। পেশেন্টের বেড নিজের থেকেই নড়তে শুরু করে, যেন বেডটাও ভয়ে কাঁপছিল। এটা দেখে পেশেন্টও ভয় পেয়ে গেল। কে আছে এখানে? আরে এই বেড নিজের থেকে কি করে চলে যাচ্ছে? আরে কেউ বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে কেউ। বেড নিজের থেকেই সিঁড়ির দিকে এগিয়ে গেল, আর বেড সিঁড়ি থেকে নিচে পড়ল। ওই পেশেন্টটার খুব আঘাত লেগেছিল। ও যন্ত্রণায় ছটফট করছিল, আর পেছন থেকে বেড নড়তে লাগলো। আর ওই নড়তে থাকা বেড থেকে উঠে পেশেন্ট পালাতে লাগলো। ও দৌড়ে যাচ্ছিল, আর বেড ওর পিছু করছিল। আরে বাঁচাও, আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। যখনই ও সামনে দেখে সাদা কাপড়ে ডাইনি ওর সামনে দাঁড়িয়ে রয়েছে, ডাইনিকে দেখে ভয় পেয়ে ও নিচে পড়ে যায় আর পেছনের দিকে দেখতে শুরু করে। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। পেশেন্ট পালানোর চেষ্টা করে। ডাইনি ঝাঁপ দিয়ে পা দুটো ধরে ফেলে। পেশেন্টকে টেনে টেনে মুর্দা ঘরের ভেতরে নিয়ে গেল সে। আর তারপরে পেশেন্টের জোরে জোরে চিৎকারের আওয়াজ আসতে লাগলো। বাঁচাও! কিছুক্ষণ পরে ডাইনি মুর্দা ঘর থেকে বাইরে চলে আসে। ওর মুখ রক্তে লথপথ ছিল। ও আর কেউ আছে এখানে? মুর্দা ঘরের দিকে দেখে জোরে জোরে হাসতে শুরু করে। কি করে জানি না আমরা এই পেশেন্টকে হাসপাতালে ভুলে রেখে চলে এসেছি। আপনি আসলে কি বলতে চাইছেন ডাক্তার বাবু? এই হাসপাতালে একটা ডাইনি আছে। যে কেউ এই হাসপাতালে রাত 12টার পরে থাকে, তার
মৃত্যু একেবারে নিশ্চিত। এখানে সবাই একই কথা বলছে, কিন্তু আমার লোকেদের কথায় বিশ্বাস হচ্ছে না। কিন্তু আপনি তো ডাক্তার, আপনি এরকম বিষয়ে কি করে বিশ্বাস করতে পারেন ডাক্তার বাবু? আরে এমন অনেক কেস দেখেছি আমি, ভোটের নামে লোকেদেরকে মেরে তাদের অঙ্গ নিয়ে তস্করি করে হাসপাতালওয়ালারা। আমরা এরকম কিছু করি না। যদি আপনার বিশ্বাস না হয় তাহলে 12টা বাজার পর এই হাসপাতালে থেকে দেখুন, যা কিছু আছে আপনি জানতে পেরে যাবেন। এখন আমি চলি। ডাক্তার ঠিকই তো বলছে, 12টা অবধি থেকেই যাই এই হাসপাতালে, সত্যিটা সামনে চলেই আসবে। এত লোক যখন বলছে তাহলে হয়তো সত্যিই এখানে ডাইনি রয়েছে। আর যদি সত্যি ডাইনি থাকে তখন একটা কাজ করি, হাসপাতালে মিনি ক্যামেরা লাগিয়ে দিই, আর হাসপাতালের বাইরে ওবি ভ্যানে বসে আমি সব কিছু দেখে নেব। সব কিছু আমার সামনে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। জার্নালিস্ট ছোট ছোট ক্যামেরা হাসপাতালে লাগিয়ে দেয় আর নিজের ওবি ভ্যানে বসে 12টা বাজার অপেক্ষা করে। এত বছর ধরে হাসপাতালে সবার প্রাণ চলে যাচ্ছে। আসলে এরকমটা হওয়ার কারণ কি? আজ সত্যিটা সবার সামনে চলে আসবে। যেই সত্যি হোক না কেন, এই সত্যিটা সবার সামনে নিয়ে আসার জন্য আমার প্রমোশন তো একদম পাকা। 12টা প্রায় বাজবে করছে, সবাই হাসপাতাল থেকে বাইরে পালিয়ে যাচ্ছিল, কিন্তু ওই জার্নালিস্ট ওইখানেই হাসপাতালের ভেতরে ওবি ভ্যানের ভেতরে বসেছে। ও স্ক্রিনে দেখলো যে ওটা ঘর থেকে একটা ডাইনি বাইরে বেরিয়ে আসছে, যার চেহারা চুল দিয়ে ঢাকা রয়েছে। আরে এ কোনো ডাইনি নাকি মহিলা? মনে হয় এ কোনো এক জুনিয়র আর্টিস্ট, ভাড়ায় ডেকে পাঠানো হয়েছে। তখনই ডাইনি আস্তে আস্তে ক্যামেরার কাছে চলে আসে আর একজন ভয়ের চেহারা দেখে জার্নালিস্ট চেয়ার থেকে নিচে পড়ে যায়। ডাইনি! জার্নালিস্ট এত বেশি ভয় পেয়ে যায় যে ও পালানোর কথা ভাবে, কিন্তু যখনই ভ্যানের দরজা খুলে দেয়, ডাইনি সামনে দাঁড়িয়েছিল আর ভ্যানের ভেতরে চলে আসে। জার্নালিস্ট অন্য দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু ওই দরজাটা খুলল না। ভ্যানের আয়নায় রক্ত এসে পড়ে যায়। পরের দিন পুলিশ জার্নালিস্টের এই অবস্থা দেখে অবাক হয়ে যায়। পুলিশ কাল রাতের রেকর্ড করা ফুটেজটাও দেখলো। কোনো অপরাধী হলে তাকে ধরা যেতে পারে, কিন্তু এটা তো ভূত প্রেতের বিষয়, এতে আমরা কিছুই করতে পারবো না। আমি বুঝতে পারি স্যার, আমাদের কোনো ভালো একটা বাবার দরকার। হাসপাতালের লোকেরা ডাইনিকে ধরার জন্য একটা বাবাকে ডেকে পাঠায়। বাবা রাত 11:30টায় হাসপাতালে চলে আসে। এখন আপনি আমাদের হাসপাতালটাকে এই ডাইনির হাত থেকে বাঁচাতে পারবেন বাবা। আমার উপর বিশ্বাস রাখো খোকা, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা। সবাই হাসপাতাল থেকে বাইরে বেরোতে লাগলো 12টা বাজার আগে, কিন্তু বাবা মুর্দা ঘরের সামনেই বসে মন্ত্রের উচ্চারণ করতে লাগলো। ওম ত্রম্বকম আজমাই সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি মুর্দা ঘর থেকে বেরোলো আর বাবাকে দেখে হাসতে লাগলো। যেন বাবার মন্ত্রের কোনো প্রভাব পড়ছিল না ডাইনির ওপরে। বাবা যত জোরে মন্ত্র পড়ছিল, ডাইনি ততই জোরে হেসে যাচ্ছিল। ওম ত্রম্বকম আজমাহি সুগন্ধিত পুষ্টি বর্ধনম। ডাইনি নিজের হাতে ইশারা করে। বাবা উপরে দেখে, তখন ওপর থেকে বাবার উপরে পড়ে যায়। বাবার চেহারা রক্তে লাল হয়ে যায় আর তারপর ডাইনি বাবাকে মুর্দা ঘরে টেনে টেনে নিয়ে যায়। বাকিদের মতোই ডাইনি বাবাকেও নিজের শিকারে পরিণত করল। এখন হাসপাতালওয়ালারা একটা কথা বুঝতে পেরে যায় যে ডাইনি হাসপাতাল থেকে মোটেই যাবে না। ওদেরকেই 12টা বাজার আগে হাসপাতাল খালি করতে হবে, না হলে
তাদের সবার মৃত্যুর জন্য নিজেরাই দায়ী হয়। সূর্যের প্রথম আলোর সাথে গ্রামে একটা নতুন সকাল হয়। সবাই নিজের নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে কাজ করছিল। এরই মধ্যে একটা দোকানের বাইরে একটা মহিলা আসে, যার নাম সুরেখা ছিল। সুরেখা আঁচলের অর্ধেক অংশ নিজের ঠোঁটে চেপে টিপে রেখেছিল। ভাই, আমি কাজের খোঁজে এখানে এসেছি। যদি আপনার কাছে কোনো কাজ থাকে তাহলে বলে দিন, যে কোনো কাজ করে নেব। আরে তুমি কোন গ্রাম থেকে এসেছো? দেখে এই গ্রামের তো লাগছো না। আ- অনেক দূরের গ্রাম থেকে এসেছি। আমার সাথে দুর্ঘটনা হয়েছে। তখনই জোরে জোরে হাওয়া বইতে লাগে। সুরেখার আঁচল উড়ে যায়। সুরেখার অর্ধেক উড়ে যাওয়া চেহারা সবাই দেখে ভয় পেয়ে যায়। হে ভগবান, এত ভয়ঙ্কর চেহারা আমি নিজের জীবনে আগে কখনো দেখিনি। আরে একে তো দেখে আমার একটা চোখওয়ালা ডাইনি মনে হচ্ছে। না না, আপনারা আমাকে ভুল ভাবছেন। আমি কোনো ডাইনি নই। দয়া করে আমাকে কিছু কাজ দিয়ে দিন। পাগল হয়ে গেছিস নাকি তুই? তুই কি আমার দোকান বন্ধ করতে চাইছিস? এই গ্রামে আর কখনো যেন না দেখি তোকে। সুরেখার অর্ধেক পড়ে যাওয়া চেহারা দেখে সবাই ওকে প্রায় ডাইনি বলে তাড়িয়ে দিত। সুরেখা দুদিন ধরে খালি পেটে কাজের সন্ধানে গ্রামে গ্রামে ঘুরতে থাকলো। দুর্বলতার কারণে মাথা ঘুরছে। এই গ্রামে কারখানা রয়েছে, জিজ্ঞেস করে দেখি যদি যদি কিছু কাজ পেয়ে যাই। দাদা, দাদা, এই কারখানার মালিককে আমার একটা কাজের দরকার। আপনি কি আমার কাজে রাখতে পারবেন? আমারও কর্মচারীর খুব দরকার, আপনি এখানে কাজ করতে পারেন। তখনই সুরেখা অজ্ঞান হয়ে যায় আর বাকি মেয়েরা দৌড়ে চলে আসে। ওরা সবাই সুরেখার অর্ধেক পুড়ে যাওয়া চেহারা দেখে ফেলে। কি দেখছিস? এটা একটা সত্যি ডাইনি। আমার কথা শোনো, একে তাড়িয়ে দাও মালিক, তাড়িয়ে দাও একে। আরে ডাইনি ডাইনি বলে কিছু হয় না। তোমরা সবাই এখনো কোন যুগে বাস করছো? সুরেন্দ্র কুমার জলের কয়েকটা ফোঁটা সুরেখার মুখে ছাপটে দেয়, যে কারণে সুরেখার জ্ঞান ফিরে যায়। তুমি ঠিক আছো তো? হঠাৎ করে অজ্ঞান কি করে হয়ে গেলে? দুদিন ধরে কিছু খাইনি, যে কারণে আমার মাথা ঘুরে গেছিল। ঠিক আছে ঠিক আছে, কিছু খেয়ে নাও, তারপর আজ থেকেই কাজ শুরু করে দিও। কি? আজ থেকে কাজ শুরু করে দিও? আপনি দেখতে পাচ্ছেন না যে ও একটা ডাইনি? ডাইনি! আমি ওকে এক মুহূর্তের জন্য এখানে থাকতে দেব না। একটু বোঝার চেষ্টা করো, কোনো মানুষকে এইভাবে বলা উচিত নয়। দিদি, 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 আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করতো। কখনো লাথি মারতো, কখনো ঘুষি মারতো। একদিন ও খুব মদ খেয়ে ফেলেছিল আর আর আমাকে জ্বলতে থাকা চুলে ঠেলে দেয়। দিদি, আমি সেদিন থেকে এরকম হয়ে গেছি। আর তোর স্বামী মদ খেয়ে খেয়ে ওর লিভার খারাপ হয়ে যায় আর কয়েক মাস আগেও মারা গেছে। খুব খারাপ হয়েছে বোন তোমার সঙ্গে, শুনতে পেলে? এবার শুনে শান্তি হলো? মিথ্যে কথাও তো বলতে পারে। আমার তো কি ডাইনিই মনে হচ্ছে। চুপ কর বিয়াদব কোথাকার! তুমি এখানে না থাকতে চাইলে চলে যাও। আজ থেকে এই বোন এখানেই কাজ করবে। আপনি খাবার খেয়ে নিন, কিছুক্ষণ বিশ্রামও করে নিন। আগে কারখানায় মহিলা কর্মচারীরা সুরেখার থেকে এখনো ভয় পাচ্ছিল, কারণ তারা ওকে ডাইনি ভাবছিল। সেই রাতে সুরেন্দ্র কুমারের ছেলে ঘুমিয়ে ঘুমিয়ে ছটফট করতে লাগলো। ওই বাচ্চাটা বেচারা নিঃশ্বাস নিতে পারছিল না। মনে হচ্ছে ওই ডাইনি আমার ছেলেকে মারছে। বাচ্চা নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করতে করতে মরে যায়। আমার ছেলে, আমার ছেলে, আমার ছেলে! সব ওই ডাইনির কাজ। তোমাকে বলেছিলাম না, সব তোমার কারণে হয়েছে। আমার ছেলে। সুরেন্দ্র নিজের ছেলেকে কষ্ট পেতে দেখে আর তাকে
তার স্ত্রীর কথায় বিশ্বাস হয়ে গেল। সেও সুরেখাকে ডাইনি মেনে নিল। আজ তো আমি ওকে মেরেই ফেলবো। আমার ছেলেকে খেয়ে নিল এসেই, ডাইনি কোথাকার। সুরেন্দ্র কুমার সুরেখাকে গ্রামের চৌমাথায় বেঁধে দিল। যে মানুষটা তোকে কাজ দিল, খেতে দিল, তারই ছেলেকে খেয়ে ফেললি তুই। ডাইনি কোথাকার, মারে একে, মেরে ফেলো। ভগবানের জন্য আমায় ছেড়ে দিন, আমি কোনো ডাইনি নই। সুরেন্দ্র রাগ শান্ত হলো না। সে একটা মশাল হাতে নিল আর সুরেখাকে জ্যান্ত পুড়িয়ে ফেলল। সুরেখা ওখানে ছটফট করতে করতে মরে গেল। তারপর কিছুদিন পর রূপা প্রায় অর্ধেক রাতে কারখানায় কাজ করছিল। তখনই দরজা নিজের থেকেই বন্ধ হয়ে যায়। কে ওখানে? পেছন থেকে কেউ রূপার চুল টেনে নিয়ে যেতে থাকে। আমায় যেতে দাও, আমায় যেতে দাও, আমায় যেতে দাও। ভয় পেলি? আমি ডাইনি। একটা চোখ থাকা ডাইনি রূপাকে একটা চলন্ত মেশিনে ছিঁড়ে দেয়। তার রক্তের ফোঁটা চারিদিকে ছড়িয়ে গেল। রূপার কাটা মাথা দেখে সুরেন্দ্র কুমার আর সুনিতা ভয় পেয়ে যায়। আরে, এসব কি করে হয়ে গেল? শোনো না, আমার খুব ভয় লাগছে, খুব ভয় লাগছে। তুই ঘরে যা, আমি এর বডি সরিয়ে আসছি। নাহলে সবাই ভাববে যে আমরাই একে মেরে ফেলেছি। চুপচাপ ঘরে বসে থাক, আমি কিছুক্ষণ পরে আসছি। হে ভগবান, এইসব কি করে হয়ে গেল? কোথাও ওই ডাইনিটা নয় তো? ডাইনিকে দেখে সুনিতা ভয় পেয়ে যায়। আমাকে আমাকে যেতে দে, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। তুই আমাকে যেতে দিয়েছিলি? বল। ছাড়, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। ডাইনি সুনিতার গলা ধরে নেয় আর দেওয়ালে ঘষড়ে ঘষড়ে ওপরে টেনে নেয়। সুনিতা নিজের হাত পা মারতে মারতে মরে গেল। কিছুক্ষণ পর সুরেন্দ্র কুমার ঘরে পৌঁছলো। আমি বডি পুঁতে এসেছি, এখন আর কোনো সমস্যা হবে না সুনিতা। সুনিতা, সুনিতা। সুনিতার কোনো আওয়াজ এলো না। সুরেন্দ্র কুমার যখনই রুমে গেল, সুনিতার বডি বেডের উপরে পড়েছিল। সুনিতা, এসব কি করে হয়ে গেল? সুনিতা, সুনিতা। ডাইনি বলেছিলি না আমাকে? সুরেন্দ্র কুমার দৌড়ে পালায়, কিন্তু ঘরের দরজা খুলতে পারল না। ডাইনি পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেয়। বাঁচাও, বাঁচাও, ডাইনি আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমাকে। ডাইনি সুরেন্দ্র কুমারের পা ধরে আগুনে নিয়ে চলে যায়। আগুনের ঝাপটায় সুরেন্দ্র কুমারের চিৎকার গর্জন হচ্ছিল। বাঁচাও, বাঁচাও। এই লোকগুলো মিলে আমাকে ডাইনি ডাইনি বলে শেষে ডাইনি বানিয়ে দিল। একটা চোখওয়ালা ডাইনি। অমিত আর সরিতা বিয়ের পর প্রথমবার সরিতার গ্রাম ধৌলপুর গ্রামে যাচ্ছিল। অমিতের কাজ বিদেশে হওয়ার কারণে ওদের দুজনের এখানে আর আসা হয় না। সেই জন্য সরিতা নিজের বিয়ের 15 বছর পরে ট্রেনে বসে নিজের গ্রামে যাচ্ছিল। সরিতার মেয়ে রশনিও ওদের সঙ্গে প্রথমবার নিজের দিদার বাড়িতে যাচ্ছিল। আজ এত বছর পর গ্রামে যাচ্ছি, জানি না ওখানে কত কিছু বদলে গেছে।
ওখানে সবাই আমাদেরকে দেখে সারপ্রাইজ হয়ে যাবে। বিয়ের পর আমরা কখনো গ্রামে আসার সুযোগ পাইনি। ভালো করেছো তুমি যে কাউকে বলনি যে আমরা গ্রামে আসছি। অমিত সরিতার ট্রেন কোনো কারণে লেট হয়ে যায় আর ওদের গ্রামে পৌঁছোতে রাত হয়ে যায়। ধলপুর গ্রামের স্টেশন একেবারে খাঁ খাঁ করছিল। ওখানে একটাও মানুষ ছিল না। দ্রুত গতিতে হাওয়া চলছিল আর আকাশ থেকে বাজ পড়ছিল। এখন তো সবে 11:30টাই বেজেছে, কিন্তু গ্রাম এত খাঁ করছে যেন এখানে কেউই থাকে না। এখানে কোনো অটো রিকশাও পাওয়া যাবে না। আমাদের এখান থেকে পায়ে হেঁটেই বাড়ির দিকে যেতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি করো, আবহাওয়া ঠিক লাগছে না। বৃষ্টি শুরু হলে কিন্তু আর যেতে পারবো না। তিনজন পায়ে হেঁটে ঘরের দিকে এগিয়ে যায়। চারিদিকে জনশূন্য আর অন্ধকার। জোরে জোরে বাতাস বয়ে চলেছিল আর বিদ্যুৎ পড়ে যাচ্ছিল। তখনই রোডের ধারে ওরা একটা ট্যাক্সিওয়ালাকে দেখতে পেল, যে নিজের ট্যাক্সিতে ঘুমোচ্ছিল। আমি এই ট্যাক্সিওয়ালার সঙ্গে কথা বলি। অমিত ট্যাক্সিওয়ালার কাছে গিয়ে তাকে জাগিয়ে দিল। ও দাদা, আরে ও ট্যাক্সিওয়ালা দাদা, আমরা আসলে ধৌলপুর গ্রামে যাব। মনে হচ্ছে আপনারা এই গ্রামে নতুন এসেছেন। আপনি জানেন না, আজ অমাবস্যার কালো রাত। আজকের রাতে এই গ্রামে একটা মানুষ নিজের নিজের ঘর থেকে বাইরে বেরোয় না। আজ মৃত্যুর বিপদ বেশি থাকে। হোয়াট রাবিশ! আগে তো এরকম কিছু ছিল না। এই ট্যাক্সিওয়ালাটা বেশি টাকা নেওয়ার জন্য আমাদের ভয় দেখাচ্ছে। ঠিক আছে, তোমাকে এখান থেকে যাওয়ার জন্য কোনো দরকার নেই। এই নাও টাকা। আমাদের শুধু ট্যাক্সি এক রাতের জন্য দিয়ে দাও। কাল সকালে অ্যাড্রেসে এসে তুমি নিজে ট্যাক্সি নিয়ে চলে যেও। ঠিক আছে, কিন্তু তবুও আমি আপনাকে একটা বিনামূল্যে পরামর্শ দেব। গ্রামের উত্তর দিকে যে কুয়োয়া রয়েছে তার কাছে যেন ভুলেও কখনো না যান। আর যদি কেউ আপনাকে পেছন থেকে আওয়াজ দেয় তাহলে পেছনে ঘুরে একদম দেখবেন না। অমিত নিজের সব জিনিস ট্যাক্সিতে রেখে দিয়ে নিজে ট্যাক্সি ড্রাইভ করে ঘরের দিকে বেরিয়ে পড়ল। আমি এখান থেকে একটা শর্টকাট রাস্তা জানি। ওই রাস্তা দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, কিন্তু ওই রাস্তাটা গ্রামের কুয়োর সামনে দিয়ে যায়। কি ভাই, তুমি এই কথায় বিশ্বাস করতে লাগলে? না, এইসব ট্যাক্সিওয়ালা আমাদের ভয় দেখানোর জন্য বলছিল। অমিত সরিতার কথা মতো বলা রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে নিল। যখনই তাদের গাড়ি গ্রামের কুয়োর কাছে পৌঁছলো, গাড়ির নিচে একটা পাথর এসে গেল আর গাড়ি কুয়োর কাছে গিয়ে ধাক্কা খেয়ে গেল। ওই কুয়োর ভেতরের জল জোরে জোরে ধাক্কা খেতে লাগলো, যেন ওই কুয়োর মধ্যে কেউ ঢেউ খেলাচ্ছে। তোমরা সবাই ঠিক আছো তো? মনে হয় চাকার নিচে কোনো পাথর এসে গেছিল। আমার এমন মনে হলো যেন এখানে কেউ দাঁড়িয়ে আছে। তখনই সরিতার নজর কুয়োর কাছে দাঁড়ানো নিজের ছোটবেলার বন্ধু সত্যজিতের ওপর পড়ে যায়। আরে সত্যজিৎ, কেমন আছো তুমি? তুমি তো মোটেই বদলাওনি। আর এই গ্রামটা তো খাঁ খাঁ করছে কেন? আর তুমি এখানে একা কি করছো? অমাবস্যার কালো রাত, এই রাতকে মৃত্যুর রাত বলা হয়। আজকে কেউ বাঁচবে না, সবাই শেষ হয়ে যাবে। সরিতাকে সত্যজিতের কথাগুলো খুব আজব মনে হলো। ওরা দুজন ওখান থেকে তাদের বাড়ির জন্য বেরিয়ে পড়ে আর কিছুক্ষণ পরেই তাদের বাড়িতে পৌঁছে যায়। কিছুক্ষণ গেটে দাঁড়িয়ে থাকার পর সরিতার মা শান্তা হাতে মশাল নিয়ে গেট খুলে দিল। আরে মা, তুমি এটা কি করছো? আমাদেরকে মারার কথা ভাবছো নাকি? তোমরা এত রাত্রে, তাও আবার আজকে অমাবস্যার রাত্রে? এইসব সরিতার আইডিয়া ছিল আপনাদের সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য। আর এই অমাবস্যার রাতের নাম কেন জপে যাচ্ছে পুরো গ্রামটা?
যাকেই দেখি অমাবস্যার রাত বলে আমাদের ভয় পাইয়ে দেয়। শান্তা সবাইকে তার বাড়ির ভেতরে নিয়ে যায়। তুমি জানো না তোমার বিয়ের পর এই গ্রামে কি কি ঘটে গেছে। অনেকেই নিজেদের প্রাণ হারিয়ে ফেলেছে। আমাদের বাবার প্রাণও এই অমাবস্যার কালো রাত নিয়ে নিয়েছে। রাস্তায় সত্যজিতের সাথে দেখা হয়েছিল। ও এরকমই কথা বলছিল। কি কি বললে তুমি? সত্যজিতের সাথে দেখা? হ্যাঁ, গ্রামের পুরনো কুয়োর কাছে। কিন্তু আপনি ওর নাম শুনে এত অবাক হলেন কেন? কারণ আজ থেকে 15 বছর আগে ওর মৃত্যু হয়ে গেছে। সত্যজিৎ ওই কুয়োতে পড়ে মরে গেছে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। সরিতা কিছুই বুঝতে পারছিল না যে ও যাকে কুয়োর কাছে দেখেছিল ও আসলে কে ছিল। এখনো কাউকে ছাড়বে না। তোমরা আজকের রাতে এখানে এসে অনেক বড় ভুল করে ফেলেছো। তোমরা কেউ বাড়ির বাইরে পা রাখবে না। সবাই নিজেদের ঘরে গিয়ে শুয়ে পড়ে। কিন্তু রিয়ার ঘুম ধরছিল না। ওর চোখের সামনে সেই কুয়োর কথাগুলো ঘুরে বেড়াচ্ছিল। সবাই যখন ঘুমিয়ে পড়ল তখন রিয়া একলাই ওই কুয়োর দিকে এগোতে লাগলো। জোরে জোরে গেটের ধাক্কার আওয়াজ শুনে সরিতার চোখ খুলে যায়। রিয়া, রিয়া, রিয়া কোথায় চলে গেল? তখনই সরিতা দেখল যে রিয়া ওই কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে। সরিতাও ওর পেছনে পেছনে কুয়োর দিকে এগিয়ে যেতে লাগে। রিয়া, রিয়া দাঁড়াও, ওদিকে যেও না। রিয়া, রশনি ওই কুয়োর কাছে পৌঁছে তাতে লাফাবে বলে ভাবছিল। ঠিক তখনই সরিতা পেছন থেকে এসে ওকে ধরে ফেলে। তখনই কুয়োর ভেতরের দেওয়াল থেকে বিড়ালের মতো চলতে চলতে সত্যজিৎ বের হলো। সরিতা ওকে দেখে খুব ভয় পেয়ে যায়। তুমি আমার বাচ্চাকে কেন মারতে চাইছো? আমরা তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার ছোটবেলার বন্ধু ছিলে। সত্যজিৎ সরিতাকে ধাক্কা মেরে দেয় আর রিয়াকে নিজের সঙ্গে কুয়োর ভেতরে নিয়ে চলে যায়। সরিতা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে। পরের দিন যখন ওর জ্ঞান ফিরে যায় তখন কুয়োর বালতির দড়ি দিয়ে রিয়া কুয়োর কাছে উল্টো দিকে ঝুলেছিল। তোমরা দুজনে এখানে এই অবস্থায় কি করে পৌঁছলে? আমি পরিষ্কার বলে দিয়েছিলাম কেউ বাড়ি থেকে বাইরে বেরোবে না। রিয়া, রিয়া, এই অবস্থা কি করে হলো? রিয়া, ওই সত্যজিৎ রিয়াকে নিজের সাথে কুয়োতে নিয়ে লাফিয়ে পড়েছিল। সবাই সরিতা আর রিয়াকে নিয়ে ঘরে চলে যায়। রিয়ার খুব জ্বর হয়ে গেল। সরিতা শান্তাকে সত্যজিতের মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করে। এসব কি হচ্ছে? সত্যজিৎ তো আমার কত ভালো বন্ধু ছিল। ও হঠাৎ আমাদের প্রাণের শত্রু কেন হয়ে গেল? ও আমার বাবার প্রাণ কেন নিয়েছিল? সত্যজিৎ ছোটবেলা থেকে তোমাকে খুব ভালোবাসতো। ও সব সময় তোমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা এই বিয়ের বিরুদ্ধে ছিল। ও শহরে গিয়ে তোমার বিয়ে অমিতের সঙ্গে করিয়ে দিল। এই জন্য সত্যজিৎ পাগল হয়ে গেল। আরেক অমাবস্যার রাতে ওই কুয়োতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। কি? এই জন্য ও আমার বাবার প্রাণ নিয়ে নিল আর আমাদেরও প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছে। তোমরা সবাই আজকেই এই গ্রাম থেকে দূরে চলে যাও। এখানে তোমাদের প্রাণ বিপদে রয়েছে। সরিতা, অমিত আর রিয়া সেই দিনই ওই গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু সত্যজিতের আত্মা যে কোনো অবস্থায়
তাদের এই গ্রাম ছেড়ে যেতে দিতে চাইছিল না। তারা সবাই গাড়িতে বসে স্টেশনের দিকে বেরিয়ে পড়ল। তখনই সরিতা গাড়ির আয়নায় দেখতে পেয়ে গেল সত্যজিৎ তাদের সঙ্গে ওই গাড়িতেই বসে আছে। আর এটা দেখে ও জোরে চিৎকার করতে শুরু করে। সত্যজিৎ, সত্যজিৎ এখানেই আছে, আমাদের সাথে গাড়িতেই আছে। ও আমাদের মধ্যে কাউকে ছাড়বে না, মেরে ফেলবে। ও তোমার পেছনে কেন পড়ে রয়েছে? এতে তোমার কি ভুল? আরে তুমি তো এটা জানতেও না যে ও তোমাকে ভালোবাসতো। তখনই রিয়া হঠাৎ করে উঠে পড়ে আর গাড়ি থেকে বেরিয়ে কুয়োর দিকে দৌড়তে লাগলো। সরিতা আর অমিত তার পেছনে যেতে লাগলো। রিয়া কুয়োর কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। সত্যজিৎ, তোমার শত্রুতা আমার সঙ্গে, তুমি আমার মেয়েকে ছেড়ে দাও। রিয়া অজ্ঞান হয়ে ওখানেই নিচে পড়ে যায়। আমাকে সরিতাকে আলাদা করতে চাও তো, কিন্তু আমি তোমার এই ইচ্ছেটাকে পুরো হতে দেব না। সত্যজিৎ অমিতকে হাওয়ায় তুলে দিয়ে দূরে ছুঁড়ে দেয়। আমি আজ পর্যন্ত তোমার অপেক্ষা করে বসে আছি, কিন্তু তুমি আমার কখনো হতে পারবে না। তোমার হৃদয় অন্য কারোর রাজত্ব। আমি তোমাকে মোটেই ঠকাইনি। আমি তোমার এই প্রেমের ব্যাপারে কিছুই জানতাম না রামানন্দ। আমি নিজের জীবনে অমিতকে ভালোবেসেছি। সত্যজিৎ কুয়োর জলে চিরকালের জন্য উধাও হয়ে গেল। সত্যজিৎ ওই গ্রামটা ছেড়ে চিরকালের জন্য ওখান থেকে চলে যায়। অমিত আর সরিতা রিয়াকে নিয়ে ওই গ্রাম থেকে চিরকালের জন্য বেরিয়ে চলে যায়। আরে ভাই, ওই দেখ, মেয়েটা কি দারুণ লাগছে, সত্যি বলছি, পেয়ে গেলে কি মজাই হতো। রাজন আর সত্যম শ্যাম পার্কে টহল দিচ্ছিল। তখনই তারা ওখানে একটা খুব সুন্দর মেয়েকে দেখতে পায়, আর রাজন তার থেকে পুরোভাবে মুগ্ধ হয়ে গেছিল। হ্যাঁ ভাই, মেয়ে তো খুব সুন্দর, কিন্তু তোর মনে কি চলছে? হ্যাঁ, তখনই সত্যমের একটা কল চলে আসে, আর সত্যম ফোনে কথা বলতে বলতে পার্ক থেকে বেরিয়ে চলে যায়। কিন্তু অন্যদিকে রাজন এখন ওই মেয়েটাকে দেখে যাচ্ছিল। রাজনের ওই সন্ধ্যাটা মেয়েটাকে দেখতে দেখতেই কেটে গেল। রাজন গোটা রাত ধরে সেই সুন্দরী মেয়েটার কথা ভেবে হারিয়ে থাকলো। তারই সঙ্গে ওর এই জন্য আফসোসও হচ্ছিল যে ও ওই মেয়েটার সঙ্গে কথা বলতে পারল না। পরের দিন যখন রাজন দ্বিতীয়বার সেই পার্কেই গেল, তখন এইবারেও ও ওই মেয়েটাকে ঠিক একই জায়গায় বসে থাকতে দেখে, যেখানে গত সন্ধেবেলায় ওকে দেখেছিল। রাজন ওই মেয়েটার কাছে যায়, তার সঙ্গে কথা বলার চেষ্টা করতে লাগে। হাই, আমি রাজন, আমি এখানেই পাশেই থাকি। আর আপনার নাম? রাজন নিজের ইন্ট্রোডাকশন তো দিয়ে দিয়েছিল, কিন্তু ওই মেয়েটা এটা শুনে কিছুই রিয়াক্ট করলো না, আর নর্মাল হয়েই রইল। এর কিছুক্ষণ পরে দ্বিতীয়বার রাজন ওই মেয়েটাকে সেই কথাটাই আবার বলল, কিন্তু এইবারেও লাভ হলো না। রাজন একটু রেগে গিয়ে ওখান থেকে পেছনের দিকে ঘুরে গেল আর ফেরত যেতে লাগলো। বিরজু, আরে ও বিরজু, দাঁড়াও। রাজন একদম আনন্দের চোটে পাগল হয়ে উঠল। পরের মিনিটেই ও অবাক হয়ে নিজেকে প্রশ্ন করল যে এই মেয়েটা আমার পেট নেম কি করে জানলো, কারণ আমার ওর সঙ্গে প্রথমবারই দেখা হয়েছে। কিন্তু রাজন এই কথাটাকে গুরুত্ব না দিয়ে ওর সঙ্গে কথা বলতে লাগলো। ওই মেয়েটা নিজের নাম শ্রুতি বলল। এখন প্রত্যেক সন্ধেবেলায় পার্কে দেখা হতে লাগে, আর তারপর দুজনের মধ্যে খুব কথা শুরু হলো। কিন্তু এখন রাজনের সেই অস্থির ক্যারেক্টার আর অপেক্ষা করতে চাইছিল না। এই কারণে ও একদিন সন্ধেবেলায় ওই সুন্দরী মেয়েটার সামনে বিয়ের প্রস্তাব রেখে দেয়, যে খুশি খুশি কোনো রকম দ্বিধা না করে ওই মেয়েটা স্বীকারও করে নিল। দুজনের বিয়ে তো ঠিক হয়ে গেছিল, কিন্তু রাজন ওই সুন্দরী মেয়ের প্রেমে এত ডুবে গেছিল যে ও ওই মেয়েটার ব্যাপারে, ওর নাম যে শ্রুতি,
এর থেকে বেশি আর কিছুই জানতো না। এক সপ্তাহের ভেতরে দুজনের বিয়ে ঠিক হয়ে গেছিল। প্রায় সবাই রাজনের এই তাড়াহুড়ো দেখে খুশি ছিল না, কিন্তু রাজনের কারোর সাজেশন শুনে কিছু যায় আসছিল না। ব্যাস কিছুদিন পরে রাজনের বিয়ে শ্রুতির সঙ্গে হয়ে গেল। শ্রুতির বাড়ি থেকে কেউই আসলো না, যেটা একটু আজব ছিল। কিন্তু রাজনের জিদের সামনে কার কি কথা চলতো। বিয়ে হওয়ার পর শ্রুতি যখনই বাড়ির চৌখাটে পা রাখল, তখনই রাজনের দুটো পালিত কুকুর জোরে জোরে ডাকতে লাগলো। এমন লাগছিল যে তারা কোনো বিপদের দিকে ইশারা করছে। শ্রুতিও ওই কুকুরগুলোর দিকে এমনভাবে তাকিয়েছিল যে যদি ওর বস চলে তাহলে ও তক্ষুনি ওদের গিলে খেয়ে নেবে। বিয়ে হয়ে এখন 10 দিন কেটে গেছে, আর আজকে 11তম রাত ছিল। গোটা গ্রাম শান্তির ঘুম নিয়ে ঘুমোচ্ছিল। তখনই সেই রাতে গোয়াল ঘর থেকে গরু আর বাছুরের চিৎকারের আওয়াজ আসতে লাগলো। গ্রামের প্রায় কিছু লোক জেগে যায় আর নিজেদের ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। ওরা 4 জন ছিল যারা টর্চের আলো দিয়ে নিজেদের গোয়াল ঘরের দিকে যাচ্ছিল, যেখানে তারা তাদের গরুদের বেঁধে রেখেছিল। ওরা তাদের গোয়াল ঘরের কাছে পৌঁছয় তখন ওরা ঘুঙুর আর ঝুমকার আওয়াজ শুনতে পেল। ওরা সবাই একটা বড় দেওয়ালের পেছনে লুকিয়ে পড়ে। কিন্তু তখনই ওরা যে দৃশ্যটা দেখল সেটা দেখে তাদের তো হুঁশ উড়ে গেল। ওরা দেখল এই গ্রামের নতুন বউ আর রাজনের স্ত্রী মানে শ্রুতি একটা ডাইনির রূপ ধারণ করে বাছুরগুলোকে চিড়ে চিড়ে খেয়ে চলেছিল। ও রক্ত খেতে ব্যস্ত ছিল, তার সাথে জানোয়ারদের নাড়ি ভুড়িগুলো খেয়ে মাটিতে ফেলে রেখে দিয়েছিল। ওখানে উপস্থিত সেই 4 জনের গায়ে কাঁটা দিয়ে দিল, আর ভয়ের চোটে সবাই ওখান থেকে দৌড়তে লাগলো। এরই মধ্যে ওই ডাইনিটা ওই লোকগুলোকে ওখানে অনুভব করে নিল, আর বাছুরের মাংসকে একদিকে রেখে দিয়ে সোজা দেওয়ালে ঝাঁপ দিয়ে দিল। তাদের মধ্যে 3 জন তো পালিয়ে গেল, কিন্তু একজন দুর্ভাগ্যক্রমে ওখানেই আটকে যায়। আমার আসল রূপটা তুই একদম কাছ থেকে দেখেছিস, এখন তোর বেঁচে পালানো তো অসম্ভব। পরের সকালে ওই লোকটার লাশ গ্রামের মধ্যিখানে ঝুলে রয়েছিল, যেখানে তার শরীর থেকে হৃৎপিণ্ড উধাও ছিল। এই ঘটনার মধ্যে আরও একটা কথা ছিল যে সেই রাতেই ওই ডাইনি সেই 3 জন যারা পালিয়ে গেছিল তাদের স্বপ্নতেও এসেছিল, যেখানে এসেও সতর্ক করেছিল যে যদি ওরা ওর আসল রূপ কাউকে বলে দেয় তাহলে ও তাদেরকেও ভয়ঙ্কর মৃত্যু দেবে। আর এই সিলসিলা গ্রামের গতি ধরতে লেগে গেল। প্রত্যেক শনিবারের রাত্রে গ্রামের জন্তুরা জোরে জোরে আওয়াজ করতে শুরু করে, আর পরের দিন সড়কে ভয়ঙ্কর কষ্টের সঙ্গে মৃত পাওয়া যেত। এতদিন রাজন এই ব্যাপারে কিছুই জানতো না যে গ্রামে যা হচ্ছে এই মারাত্মক ঘটনাগুলোকে আসলে ও যাকে বেশি বিশ্বাস করে মানে ও স্ত্রী করে চলেছে। যদিও রাজনের শ্রুতির ওপরে একটুও সন্দেহ হয়নি, কিন্তু ওর মা শ্রুতির মধ্যে একটা ডাইনি পরিষ্কার দেখতে পাচ্ছিল। তার প্রায় বিশ্বাস ছিল গ্রামে যে ডাইনি প্রত্যেক শনিবার যে নিজের শিকার খোঁজে আর এই গ্রামটাকে শ্মশান বানানোর চেষ্টায় আছে, সেটা আর কেউ নয় বরং তার বৌমা শ্রুতি নিজেই। রাজনের মা শ্রুতির ব্যবহার দেখে ওর ওপর সন্দেহ করে ফেলেছিল, যেমন সেকেন্ডের মধ্যে আনাজ কেটে দেওয়া, খাবার কয়েক মিনিটে তৈরি করে দেওয়া, ঘরের এক কোণে বসে থাকা সত্ত্বেও সব কাজ করে নেওয়া, আর অনেকবার কালো জাদুর জিনিসপত্র নিয়ে খেলাধুলা করা। রাজনের মা শ্রুতির চেহারা দিনের প্রত্যেক প্রহরে আলাদা আলাদা দেখতে পেয়ে যেত, যেমন সকালে মানুষের মতো, দুপুর অবধি একটা বুড়ি মহিলা, সন্ধে আর রাত্রে ওর মা শ্রুতির মধ্যে এক ভয়ঙ্কর ডাইনি দেখতে পেয়ে যেত। এক রাতে রাজনের বুড়ি মা নিজের ঘর থেকে বাইরে জল খাওয়ার জন্য বেরিয়ে আসে।
তখন সেখানেই রাজনের ঘর থেকে কিছু অদ্ভুত রকমের আওয়াজ শুনতে পায়। রাজনের মা যখন রাজনের ঘরে যায় তখন তার হুঁশ উড়ে যায়, কারণ সে যা দেখে রাজনের স্ত্রী শ্রুতি এখন একটা ডাইনি ছিল আর রাজনের পায়ের আঙুলটাকে চুষে যাচ্ছিল, হয়তো রক্ত। এটা দেখে রাজনের বুড়ি মা এখন এটা ঠিক করে ফেলেছিল যে কাল সকাল হওয়া মাত্রই যাই হোক না কেন সে রাজনকে শ্রুতির সত্যিটা বলে দেবে। রাজনের মা এখন তার ঘরের মধ্যে চলে যায়, কিন্তু ওই ডাইনিটা এই ব্যাপারে জানতে পেরে গেছিল যে ওকে এরকম করতে রাজনের মা দেখে ফেলেছে, আর সে ওর আসল রূপটা জেনে গেছে। তার বেঁচে থাকাটা শ্রুতির জন্য মারাত্মক প্রমাণ হতে পারত। এরপর শ্রুতি সোজা ওই বুড়ির ঘরে চলে যায় আর একটা ভয়ঙ্কর আওয়াজের সঙ্গে তার গলাটাকে ঘরে ফেলে দেয়। ওই বুড়িটা চিৎকার করতে থাকে আর এর সাথে রাজনের চোখও খুলে যায়, আর রাজন ঘর থেকে বেরিয়ে এসে সোজা তার মায়ের ঘরে চলে যায়। এটা তুমি কি করছো শ্রুতি? তুমি কি পাগল হয়ে গেছো? ছেড়ে দাও মাকে। এখন আস্তে আস্তে শ্রুতির চেহারা বদলাতে শুরু করে, ওর চুলগুলো বাড়তে শুরু করে আর ওর চেহারায় ভাঁজ পড়তে শুরু হয়ে যায়। তুই কি ভেবেছিলি আমি তোকে ভালোবাসি? না, তুই তো শুধু আমার এই গ্রামে আসার একটা রাস্তা ছিলি। বহু বছর আগে আমার মা অবন্তিকাকে তোমরা সবাই জ্যান্ত পুড়িয়ে মেরেছিলে, আমি তারই প্রতিশোধ নিতে এসেছি। অবন্তিকা ওই ডাইনি যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়াতো। হে ভগবান! এই ডাইনি, তুই আমার মাকে ছেড়ে দে, না হলে আমি আমার বন্দুক দিয়ে তোকে মেরে ফেলবো। ওই ডাইনিটা রাজনের মাকে একটা কোণে ছুঁড়ে ফেলে দেয় আর সোজা রাজনের উপর ঝাপটা মেরে দেয়। এরপরে ও রাজনের গলায় নিজের দাঁত বসিয়ে দেয় আর রাজন ছটপট করতে করতে ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। বুড়ি মায়ের হৃদয়ে অ্যাটাক পড়ে যায় আর তারও মৃত্যু হয়ে যায়। লোকেরা এটা বলে এরপরে ওই ডাইনিটা সেই রাতে ওখানে উপস্থিত কোনো মানুষজনকে জ্যান্ত ছাড়েনি, সবাইকে মেরে দেয়, কাউকে পুড়িয়ে তো কাউকে খুন করে দিয়ে। সবাই বলে বহু বছর আগে অবন্তিকা নামের ডাইনি এই গ্রামেই বাস করত, যে গ্রামের অসহায় বাচ্চাদের বলি চড়িয়ে দিত। যখন লোকেরা জানতে পারল তাকে গ্রামের মধ্যিখানে বেঁধে দিয়ে জ্যান্ত পুড়িয়ে দিয়েছিল, কিন্তু তার মেয়ের ওপর কারোর নজর পড়েনি। আজকে 22 বছর পরে ওই মেয়েটাই ফিরে এসেছে প্রতিশোধ নিতে, আরও গোটা গ্রামকে শ্মশান ঘাট বানিয়ে দেয়। বন্ধুরা, রাজনের একটা ভুলের পরিণাম গোটা গ্রামকে ভোগ করতে হলো। যদি আপনিও কোনো এমন মেয়েকে দেখেন যে দেখতে খুব সুন্দর মনে হবে কিন্তু সে কেউ অজানা, তাহলে তার থেকে দূরে থাকাটাই সবচেয়ে ভালো হবে, কারণ প্রায় সময় সুন্দর চেহারার পেছনেই মুখোশ পরা শয়তান লুকিয়ে থাকে। অর্ধেক রাত, শান্ত প্রহর, নির্জন সন্নাটা আর চাঁদের হালকা হালকা প্রকাশের মাঝখানে শুভজিৎ জমির প্রায় কাজ শেষ করে বাড়ি ফিরছিল। রাস্তা কাঁচা সড়ক দিয়ে হয়ে গিয়ে জঙ্গলের ধার দিয়ে তৈরি করা ছিল। গ্রামবাসীরা প্রায় সময় সন্ধেবেলাতে গ্রামের ভেতরে আর গ্রাম থেকে বাইরে আসতে খুব ভয় পেত। তার সবথেকে বড় কারণ ওই জঙ্গল ছিল, সেই জঙ্গল যেখানে জানা নেই কত আত্মহত্যা করা লোকেদের আত্মাগুলো বন্দী রয়েছে। এখন সেটা কতটা সত্যি আর কতটা মিথ্যে সেটা জানবো এই কাহিনীর মধ্যে। আজ পূর্ণিমার রাত ছিল। শুভজিৎ ওখান থেকে বেরোলো, তখন রাত প্রায় 11:15 বেজেছিল। ক্লান্ত হয়ে পুরো দিন কাজ করার পরে এখন সে খুব তাড়াতাড়ি বাড়ি ফিরছিল
আর ও নিজের সাইকেল নিয়ে নিল আর বেরিয়ে পড়ল নিজের গ্রামের দিকে। গোটা রাস্তায় রাতের নীরবতায় শুধু শুভজিৎ সে সাইকেলেরই আওয়াজ গর্জন করছিল। দূর দূর পর্যন্ত, মানুষ তো দূর, কোনো জন্তু পর্যন্ত নজরে পড়ছিল না। শুভজিৎ কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল ওই জঙ্গলে, যেখানে জানা নেই কত গ্রামবাসীরা আত্মহত্যা করে রেখেছিল। এরকম অবস্থায় আপনি বুঝতেই পারছেন কিরকম পরিবেশ হবে ওই জায়গাটার। রাস্তাটা কি লম্বা, আমার তো প্রাণ বেরিয়ে গেল আস্তে আস্তে। এখন শুধু তাড়াতাড়ি জঙ্গল পার হয়ে যাই, তারপর বাড়ি পৌঁছে আরাম করে শান্তিতে ঘুম পুরো করব। এমনিতেও কাল সকালে তাড়াতাড়ি উঠে আবার ফসলের বিক্রি করতে হবে। এটাই বলতে বলতে শুভজিৎ জঙ্গলের ভেতরে প্রবেশ করে গেল। সাইকেলের গতি দ্রুত করে শুভজিৎ টর্চের সাহায্যে গাছগুলো ক্রস করে যায়, আর তখনই সাইকেলের চাকাটা একেবারে জাম হয়ে যায় আর শুভজিৎ সোজা মুখের উপর ভর করে পড়ে যায়। আরে বাপরে, আরে এটা কি হলো? আরে সাইকেলটা এখনই খারাপ হওয়ার ছিল। শুভজিৎ এখন ওখান থেকে পায়ে হেঁটেই যেতে লাগলো, কারণ এছাড়া ওর কাছে কোনো উপায়ও ছিল না। তখনই এগিয়ে চলা পায়ের সাথে কুকুরের কান্নার জোরে জোরে চিৎকার ও শুনতে পেয়ে গেল। পুরো জঙ্গলের পরিবেশটা একেবারে মারাত্মক হয়ে গেছিল। তখনই হঠাৎ শুভজিতের নজর ওপরে গাছের উপর পড়ে গেল। তখন ওর লোম দাঁড়িয়ে গেল। ও দেখল একটা লোক গলায় দড়ি লাগিয়ে গাছের ডালে ঝুলছিল। ও এর আগে কিছু বলতে পারতো বা কিছু ভাবতে পারতো, তখনই সেই ঝুলন্ত লাশটা উধাও হয়ে গেল। শুভজিৎ খুব ভয় পেয়ে গেছিল। ও জঙ্গলের প্রায় অর্ধেক রাস্তায় পৌঁছে গেছিল। আমি শুনেছি গ্রামের কৃষক আর নিজেদের জীবন থেকে ব্যর্থ লোকেরা এই জঙ্গলে এসে আত্মহত্যা করে নেয়, আর তারপর চিরকালের জন্য তাদের আত্মাগুলো এই জঙ্গলে ঘুরে বেড়ায়, আর সূর্য অস্ত যাওয়ার পর এই জঙ্গল দিয়ে যারা যায় তাদেরকে প্রাণে মেরে ফেলে। তখনই ও একটা মহিলার কান্নার আওয়াজ শুনতে পেয়ে গেল। এই আওয়াজটা বারবার শুভজিতের কানে পড়ে যাচ্ছিল। এটা একদম সেই আওয়াজ ছিল যখন কেউ আত্মহত্যা করে নেয়, আর তখন তার পরিবারের সবাই তার লাশকে দেখে অস্থির হয়ে পড়ে যায়। তখন শুভজিতের ঠিক পেছন থেকে এক ভয়ঙ্কর গলায় একটা আওয়াজ গর্জন হতে শুরু হয়। শুভজিৎ, আমাকে ভুলে গেলে শুভজিৎ? আমি তোমার বন্ধু, মনে আছে তো সেই রাতে কি হয়েছিল? এই আওয়াজটা শুনে শুভজিতের ঘাম ঝরতে লাগলো। ও ভগবানের নাম নিতে নিতে এগোতে থাকলো। তখনই ওর এমন লাগলো যেন কি ওর কাঁধের ওপর হাত রেখে দিয়েছে, আর ওর ভয় আতঙ্কে বদলে গেল। শুভজিৎ হালকা মুড়ে দেখে, তখন ওর এমন মনে হলো যেন ওর পিঠের পেছনে কোনো 6 ফুটের লোক দাঁড়িয়ে ওর কাঁধ দুটো টিপে যাচ্ছিল। ওর ব্যথা লাগতে শুরু হলো, আর কোনোভাবে ওই হাত দুটোকে ও কাঁধ থেকে সরিয়ে দিল। শুভজিৎ তার ফোনের সময় দেখল, তখন রাত 1টা বাজতে 5 মিনিটের সময় বাকি ছিল। আতঙ্কের সব থেকে মারাত্মক প্রহর আসলে এটাই হয়, আর এখন তো ও একেবারে কোনো নদীর মাঝে একধারে আটকে গেছিল। তখনই ওর মনে হলো যেন ঠিক ওর পেছনে পেছনে কেউ হেঁটে আসছে। পেছন থেকে ও একটা আওয়াজ শুনতে পেল। সেই রাতে ফসলে আগুন লাগাতে তোকে দেখে নিয়েছিলাম শুভজিৎ। কোথায় পালাচ্ছ? থেমে যাও, দাঁড়িয়ে যাও শুভজিৎ, দাঁড়িয়ে যাও। পেছন থেকে আসা এই আওয়াজগুলো বারবার রামবিলাসের ভয়টাকে বাড়িয়ে চলেছিল, কিন্তু এটা তো সবে কাহিনীর শুরু ছিল মাত্র। ও আগে এগোতে লাগলো, তখনই ও নিজের থেকে দূরে একটা লোককে দেখতে পেয়ে গেল, যার গলায় ফাঁসের দড়ি ঝুলছিল আর চোখের নিচে বড় বড় কালো দাগ ছিল। ওই লোকটাকে দেখে থেমে গেল। কিশোর, কিশোর তুই?
তুই গত বছর আত্মহত্যা করেছিলি না? তুই 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 এখনো বেঁচে আছিস? বেঁচে আছিস তুই এখনো? শুভজিৎ এইটুকু বলেই ছিল, তখন সামনে দাঁড়ানো ওই লোকটা গুলির গতিতে যেন সে কোনো বয়ে যাওয়া বাতাসে একদম উধাও হয়ে গেল। ওর বড় বড় চোখ আর ভয়ঙ্কর হাসি শুভজিৎকে এখনো ভয় দেখিয়ে চলেছিল। ও কি কিশোর ছিল? না 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 না, হয়তো আমি কোনো স্বপ্ন দেখছিলাম। ক্লান্তির চোটে পাগল হয়ে গেছিল। যারা মরে যায় তারা ফিরে আসে নাকি? এইটুকু বলে শুভজিৎ আগে এগিয়ে গেল। ওর চার পায়ে এগোলো আর একটা ভয়ঙ্কর আওয়াজে কেউ যেন পেছন থেকে বলে উঠল, মরে যাওয়া লোকেরাও ফিরে আসে যখন তারা কোনো প্রতিশোধ নিতে চায়। একটা ভয়ঙ্কর ভূতের হাসি পুরো জঙ্গলে বাজতে শুরু করলো। শুভজিৎ আতঙ্কে একেবারে জমে গেল। তখনই হঠাৎ একটা দ্রুত বাতাসের গতি একদম ওর কাছ থেকে পার করে গেল। আর তার ঠিক পরেই ও জঙ্গলের গাছগুলো পেছনে কাউকে দৌড়তে দেখল। রাতের এই ঘন কুয়াশার পরিবেশে ওই একা মানুষটা শুধু ভগবানকেই স্মরণ করতে পারত। তাই ওখান থেকে ও এগিয়ে যেতে থাকলো। রাতের গুপ্ত নীরবতা জঙ্গলের পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে দিচ্ছিল। তখনই বিদ্যুৎ গর্জন করতে লাগলো। মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি হতে চলেছে, তাড়াতাড়ি বেরোতে হবে আমাকে। এই বলে শুভজিৎ তাড়াতাড়ি পালাতে লাগলো। ও দৌড়ছিল আর তখনই বিদ্যুতের চকচকে ওই আলোয় ও সামনে কিশোরকে দেখতে পেল। এইবারে কিশোরের সেই ভয়ঙ্কর চেহারা দেখে শুভজিৎ ঘাবড়ে গেল আর মাটিতে পড়ে গেল। শুভজিৎ জানি না কেন মাটি থেকে উঠতেই পারছিল না। এমন মনে হচ্ছিল যেন মাটির সঙ্গে চিপকে গেছে। তখনই কিশোর আস্তে আস্তে শুভজিতের দিকে এগিয়ে যাচ্ছিল। কিশোরের চোখ সাদা হয়ে গেছিল আর গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল, যা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কিশোরের মৃত্যু গলায় দড়ি দেওয়ার কারণেই হয়ে গেছে। আমি তোর বন্ধু রে কিশোর। আরে ভাই যেতে দে না কিশোর, আরে আমি যে তোর বন্ধু। শুভজিতের এই কথাগুলো শুনে কিশোরের প্রেত জোরে জোরে হাসতে লাগলো আর বলল, আমাকে আমার পরিবারের থেকে আলাদা করে দিলি, পৃথিবী থেকে আলাদা করে দিলি, আর এখন আমাকে বলছিস যে আমি তোকে ছেড়ে দেব, যেতে দেব এত সহজে? এটা বলেই কিশোরের প্রেতটা শুভজিৎকে হাওয়াতে ছড়িয়ে দিয়ে সোজা বট গাছের সঙ্গে উল্টো দিকে ঝুলিয়ে দিল আর বলল, দেখ শুভজিৎ, এই গাছটাকে দেখ। তোর কারণেই সেই রাতে আমি এই গাছে ফাঁসি লাগিয়ে কষ্টে যন্ত্রণায় নিজের প্রাণ নিয়ে নিয়েছিলাম। একটু মনে কর সেই রাতটা। এই পূর্ণিমার রাতেই চলন আর লোভের কারণে তুই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলি, মনে কর। শুভজিৎ কিছু মনে করতে লাগলো। তখনই ও ঠিক 1 বছর আগে পূর্ণিমার সেই রাতে ঘটিত ঘটনার কথা মনে পড়ে গেল। আজ থেকে ঠিক 1 বছর আগে কাটাইয়ের এই ঋতু জমিতে খুব তুঙ্গে ছেয়ে গেছিল। সবার জমি গ্রাম থেকে খুব দূরেই থাকতো। তার জন্য কিছু 2-4টে লোক রাত জেগে জমির দেখাশোনা করত। শুভজিৎ সবার উপরে নজর রেখেছিল। কয়েকজনকে মদ খাইয়ে শুভজিৎ এটা ভাবল যে কিশোর যে ও সব থেকে বড় শত্রু, তাকে শেষ করে ফেলব। শুভজিৎ আর কিশোরের মধ্যে সাপ নেউলের মতো শত্রুতা ছিল। ঈর্ষা আর লোভের প্রতিশোধে জ্বলে শুভজিৎ চোখের আড়ালে কিশোরের ফসল আর সবুজ সবুজ জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিল। পরের সকালে গ্রামবাসীরা ভাবল হয়তো আগুন লাগার কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে, কিন্তু এই সব তো একটা আগে থেকে ভাবা একটা ষড়যন্ত্র ছিল, যেটা শুভজিৎ চালাকের সঙ্গে পুরো করেছিল। কিশোরের সব পরিশ্রম আর তার পরিবারের পেট ভরার একমাত্র সাধন তার থেকে কেড়ে নিল। পরের দিন কিশোর ওই জঙ্গলের একটা গাছে ঝুলে
নিজের প্রাণ নিয়ে নিল আর যন্ত্রণায় ছটপট করে এই পৃথিবীটাকে বিদায় জানিয়ে দিল। যখন তার মৃতদেহ গ্রামে নিয়ে আসা হলো, তার পরিবার যেন কান্নার জোয়ার শুরু হয়ে গেছিল। কি জানি কেন, কিন্তু সেই সময় শুভজিতেরও নিজের সত্যির থেকে সমস্যা হতে লাগলো। আর ও বীরজোর মৃতদেহর কানে এটা বলে দিল যে ওই কিশোরের জমিতে আগুন লাগিয়ে ছাই করে দিয়েছিল। ও নিজের বোঝাটাকে হালকা করতে চেয়েছিল। শুভজিৎ নিজের ভেতরের অসহ্য সত্যিটাকে বলে তো দিল, কিন্তু কিশোর মরে যাওয়ার পরেও হয়তো এই সত্যিটা শুনে নিয়েছিল, আর তার আত্মা পরলোক থেকে আবার একবার পৃথিবীর লোকে আসে, আর শুধু শুভজিৎকে তার পাপের শাস্তি দিতে। শুভজিতের এই সব কিছু মনে পড়ছিল। তখনই ওর গলায় চাপের সৃষ্টি হলো, আর ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসলো। ও চিৎকার করতে চাইছিল, কিন্তু ওর মুখ থেকে আওয়াজ পর্যন্ত বেরোতে পারছিল না। কোনো একটা মোটা দড়ি ওর গলাটাকে জেঁকে ধরছিল। সহজ কথায় ওকে ফাঁসি দেওয়া হচ্ছিল। এখন ও একদম ফাঁসির দড়িতে ঝুলতে লাগলো। আর কিশোর ওখানে গাছের নিচে প্রেতের ভয়ঙ্কর হাসি হেসেই যাচ্ছিল, যেটা পরিবেশকে আরো আতঙ্কিত করে যাচ্ছিল। শুভজিৎ ওখানে এই যন্ত্রণায় ছটপট করতে করতে নিজের প্রাণ দিয়ে দিল। আর তারপর পরের দিন গ্রামবাসীরা যা দেখলো, সবাই শুভজিতের মৃত শরীরটাকে দেখে ভয়ানক চেহারা দেখে নিল। ওর দুটো চোখ ছিল না, জিভটা বাইরে ঝুলছিল। দড়িটা তার গলায় অনেকবার জড়ানো হয়ে গেছিল, কিন্তু এখন ও বারবার নড়ে যাচ্ছিল। গ্রামের লোকেরা আর তার পরিবারের লোকেদের শুভজিতের আত্মহত্যার কথা একটুও বিশ্বাস হচ্ছিল না। যাই হোক, এখন পাপের ফল তো মানুষকে এই জন্মের ভোগ করে যেতে হয়। সেই জন্য পাপের ফল একদিন সবাইকে পেতেই হয়। যদি কাউকে ধোঁকা দেওয়া হয়, তাহলে তার প্রতিশোধ মরে যাওয়ার পর আরো ঘাতক হবে। দীপক নিজের জীবনে খুব সুখী ছিল। ও নিজের গ্রামের পুরনো বাড়িতে একাই থাকতো আর কৃষিকাজ সামলাতো। জীবনটা ওর হিসেব মতোই কাটছিল, কিন্তু তখনই ওর গভীর সদমা লাগলো এটা জেনে যে ওর জীবনে এখন আর কয়েকটা দিনই বেঁচে আছে। ওর একটা রোগ আছে যেটা 3rd স্টেজে পৌঁছে গেছে, আর এখন বলতে গেলে ওর কাছে আর 1 মাসই বেঁচে রয়েছে। একদিন সন্ধেবেলায় দীপক তার জমি থেকে বাড়ি ফিরছিল। তখনই ও কোনো একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পেল। ওই মেয়েটা ঘোমটা দিয়ে রেখেছিল, যে কারণে তার চেহারা দেখা যাচ্ছিল না। আরে, কে তুমি? আর এত রাত্রে নির্জন জমিতে কি করছো? ওই অজানা মেয়েটা কাঁদতে কাঁদতে, আমার নাম মঞ্জু। আরে মালিক, এখন কি আর বলি, আমি গ্রামের রাস্তা হারিয়ে ফেলেছি। আমার কিছু বুঝতে পারছি না যে আমি কি করি। কোনো জানা পরিচিত বা ভালো মানুষকেও তো দেখতে পাচ্ছি না। তাহলে কি আজ তুমি পুরো রাত এই শুকনো জমিতে এইভাবেই কাঁদতে থাকবে? তাহলে এখন আর আর কি করব মালিক? এই অভাগের ভাগ্যে এটাই লেখা আছে। দীপক মনে মনে ভেবে বলল, এমনিতেও একটা অবলা নারী, আমাকে ওর সাহায্য করা উচিত। আচ্ছা শোনো, আজ রাতের জন্য তুমি আমার বাড়ি চলো। আজকের রাত তুমি ওখানেই থেকে যেও, আর কাল ভোরে উঠে চলে যেও। হ্যাঁ, ঠিক আছে মালিক, যেমনটা আপনি বলবেন। দীপক মঞ্জুকে 1 রাতের জন্য জায়গা দিয়ে দেয়। পরের সকালে দীপক এক গভীর কিন্তু ক্লান্তিসহ রাত কাটিয়ে বিছানা থেকে উঠে পড়ে। ও যখনই সামনে এগোয়, ও মঞ্জুকে আয়নার সামনে চুল আঁচড়াতে দেখতে পায়। তাকে দেখে
কিছু সময়ের জন্য তো দীপক তার প্রতি মগ্ন হয়ে যায়। দীপক মনে মনে বিড়বিড় করল, এ তো কোনো অপ্সরার থেকে কম নয় রে। গত রাতে ঘুমটা ঢেকে রাখার জন্য ও তার চেহারাটা দেখতে পায়নি, কিন্তু এখন যখন ও তার সুন্দর চেহারাটা দেখল তো তাকে পছন্দ করে বসলো। মালিক, এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। আরে এত তাড়াতাড়ি? চলো গরম গরম চা হয়ে যাক। দীপক চা তৈরি করে নিয়ে আসে। দীপকের পুরো ইচ্ছে ছিল যে ওর মনে মঞ্জুর জন্য কি চলছে সেটা বলে দেবে, কিন্তু ওর মধ্যে এত সাহস কোথায় ছিল? যাই হোক, দুজনে একসাথে চা খেলো আর দীপক যেতে যেতে তাকে বলল, মঞ্জু, এখন আমরা ভালো বন্ধু হয়ে গেছি, তাহলে তুমি আসা যাওয়া করো আমার সাথে দেখা করতে। হ্যাঁ অবশ্যই, এবার আমি আসি। এর 2 দিন পর হঠাৎ দীপক খুব অসুস্থ হয়ে পড়ল। ওর কারো সাহায্যের দরকার ছিল। ওর কেউই আপন বলে ছিল না, আর না ওর কোনো পরিবার বলে ছিল। কিন্তু তখনই ওর মঞ্জুর কথা মনে পড়ে যায়। যখনই ওর মাথায় মঞ্জুর নাম মনে পড়ে তখনই দরজায় একটা বেল বাজল। দীপক আস্তে আর ক্লান্তিসহ আওয়াজে, দরজা খোলাই আছে, ভেতরে আসতে পারো। দরজার বাইরে মঞ্জু দাঁড়িয়েছিল। সেই সময় ঘড়িতে রাত 10টা বেজেছিল। আরে মঞ্জু, তুমি তুমি এখানে এত রাতে? আপনি আমাকে মনে করলেন আর আমি হাজির। চলুন এইসব বাদ দিন, আমি আপনাকে এক্ষুনি ঠিক করে দেব। না মঞ্জু, এখন তো ডাক্তারও বলে দিয়েছে আমাকে বাঁচানো যাবে না। এখন ব্যাস কয়েক সপ্তাহের মধ্যে আমি মরে যাব। আরে না, শুভ কথা বলুন। আমি বললাম তো, শুধু আমাকে 2 দিন সময় দিন, আমি আপনাকে একেবারে সুস্থ করে দেব। সেই রাতে মঞ্জু দীপককে গরম পট্টি লাগিয়ে সেঁক দেয়, আর দীপকেরও কখন যে ঘুম ধরে গেল ও জানতেই পারল না। পরের দিন সকাল হলো, তখন মঞ্জু আগে থেকে উঠে জেগেছিল আর দীপকের জন্য চা তৈরি করে নিয়ে আসলো। সেদিন পুরো দিন মঞ্জু দীপকের পুরো জোর লাগিয়ে দেখাশোনা করছিল আর কিছু হার্বাল ওষুধও দিল। আজকের রাতে দুজনে একই বিছানায় বিশ্রাম করছিল। দীপক নিজের ওপর নিয়ন্ত্রণ করতে পারেনি আর গিয়ে মঞ্জুকে জড়িয়ে ধরল। মঞ্জুও যেন দীপকের সাথে খুব বেশি শান্তি পাচ্ছিল। দুজনে সেই রাতে খুব ইন্টিমেট হলো, একদম স্বামী স্ত্রীর মতো। যাই হোক, সেটা আলাদা ব্যাপার যে সে বিবাহিত ছিল না। মঞ্জুও দীপকের প্রেমে পাগল ছিল, সেও নিজেকে থামাতে পারেনি। পরের দিনে যখন দীপকের ঘুম ভাঙল তখন ওর খুবই ভালো অনুভব হচ্ছিল। ওর কোনো রকম জ্বর, যন্ত্রণা বা অসুস্থতার সংকেত একদম দেখতে পাওয়া যাচ্ছিল না। ও মঞ্জুকে ডাক দিতে শুরু করলো, কিন্তু মঞ্জুকে ও গোটা ঘরে কোথাও দেখতে পেল না। ও ভাবল যে লজ্জা পেয়ে চলে গেছে হয়তো, আবার অবশ্যই আসবে। কিন্তু সে নিজের দেওয়া কথা পুরো করেছে, যেটা সে বলেছিল যে সে দীপককে মাত্র 2 দিনের মধ্যে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনবে। ও নিজের ডাক্তারের সঙ্গে দেখা করলো আর এইবারে ওর হেলথ রিপোর্ট খুবই ভালো ছিল, ও একদম সেফ ছিল। এখন ও সেই মেয়েটার খোঁজ করতে লাগলো, কিন্তু সেই মেয়েটাকে মানে মঞ্জুকে ও কোথাও দেখতে পেল না। আজও এটা একটা গভীর রহস্য যে আসলে সেই মেয়েটা দীপকের কে ছিল, যে ওকে জীবন দিয়েছিল কিন্তু তারপর উধাও হয়ে গেল। কোথাও সে কেউ প্রেমে পড়া ডাইনি ছিল না তো?